ছোট ছোট ভাই বোনেরা, তোমাদের পরীক্ষার আর মাত্র বাকি কতদিন আছে? বাকি আছে মাত্র 4 মাস, তারপরে তোমাদের এইচএসসি পরীক্ষা এবং তারপরে কিন্তু আবার যে আমাদের ভর্তি যুদ্ধ যেটা আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি কিন্তু মোটামুটি একটা যুদ্ধ হিসেবে গণ্য করা হয় বাংলাদেশে। হ্যাঁ, এই যে ভর্তি যুদ্ধটাও শুরু হতে যাচ্ছে খুব দ্রুতই। এই যে আগামী 4 মাসে কিভাবে পড়াশোনা করবা, কিভাবে পড়লে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এন্ট্রিটা খুব স্মুথ হবে, সেই বিষয়ে আমরা আলোচনা করব আজকে ক্লাসটা যদি তোমরা মনোযোগ দিয়ে করো, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির যে প্রক্রিয়াটা আছে, আমাদের তো পড়াশোনা করতেই হবে, কিন্তু তারই পাশাপাশি আমাদের যে কি বলে এটাকে, যে একটা বিষয়কে জানার জন্য আমাদেরকে কি একটা প্রপার গাইডলাইন দরকার হয়। সেই গাইডলাইন নিয়ে আজকে আমরা হাজির হয়েছি। আমরা কি দেখবো আজকে ক্লাসে? প্রি অ্যাডমিশনের জন্য কি কি দরকার আছে, যেটা যেভাবে পড়লে আমাদের এইচএসসি যে পরীক্ষাটা আছে এখানে আমরা একটা কাঙ্ক্ষিত ফলাফল করতে পারবো। কারণ তোমরা সবাই জানো যে ফর্ম ওঠানোর জন্য একটা নির্দিষ্ট মার্ক দরকার হয়। পাশাপাশি কি আছে? পাশাপাশি আরো দরকার হচ্ছে আমরা কোথায় পরীক্ষা দিব, কিভাবে দিব, কেমন আছো। এখন তোমরা বলো কে কোথা থেকে দেখছো, কেমন আছো? রমজান মাস কেমন কাটছে? সুমাইয়া আক্তার বলেছে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। জান্নাতুল মাওয়া ওয়ালাইকুম আসসালাম আপু। জিম মন্ডল বলেছে ওয়ালাইকুম আসসালাম। সুমাইয়া আক্তার ভালো আছি আপু, তুমি কেমন আছো? আশা করি সবাই তোমরা ভালো আছো। চলো দেরি না করে আজকে আমরা ক্লাস শুরু করি। কে কোথা থেকে দেখছো সবাই কমেন্ট করে আমাকে জানাও। কে কোথা থেকে দেখছো কমেন্ট করে আমাকে জানাও। বেলাল চৌধুরী বলেছে কি অবস্থা, কেমন আছেন ভাই? ভালো আছি, তোমরা কেমন আছো? তোমাদের পড়াশোনা কেমন চলছে? চলো দেরি না করে শুরু করি। হ্যাঁ, এইচএসসি 2027-এর অনেকে আছে, তারাও ক্লাসটি করতে পারো। কারণ তোমরা যখন তোমাদের বড় ভাই আপুদের ক্লাসটা দেখবা, তখন তোমরাও একটা ধারণা পেয়ে যাবে অনেক আগে থেকেই। হ্যাঁ, চলো আমরা শুরু করি। দেখো আজকের ক্লাসে আমরা কি কি দেখবো। হ্যাঁ, আজকের ক্লাসে কি কি দেখছি? আজকের ক্লাসে থাকছে বিভাগ পরিচিতি ও সিট সংখ্যা। আমরা কি দেখব? বিভাগ পরিচিতি ও সিট সংখ্যা দেখব। প্রথম অধ্যায় আমরা প্রথমেই দেখব হচ্ছে বিভাগ পরিস্থিতি ও সিট সংখ্যা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তারপর কি ভর্তি পরীক্ষা সম্পর্কে প্রাথমিক ধারণা, হ্যাঁ এটাও দেখব। তারপরে কি আছে? এমসিকিউ ও রিটেনের টপিক বিশ্লেষণ। এই যে আজকে যে এই পয়েন্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এমসিকিউ এবং আমাদের যে রিটেন আছে এই টপিকটা আমাদের বিশ্লেষণ করে বুঝতে হবে। কারণ কি, আমি যদি গাধার মতো পড়ে যাই কিন্তু আমি বুঝলাম না যে কোন জায়গা থেকে পড়তে হবে। কারণ তোমরা এইচএসসি পরীক্ষা দিচ্ছ, এইচএসসি পরীক্ষা কিন্তু খুবই ইজি। তার জন্য আমরা সময় পাই কয় বছর? 2 বছর। কিন্তু বাংলাদেশের টাফেস্ট 2টা এক্সাম হচ্ছে, একটা হচ্ছে বিসিএস আর দুই হচ্ছে একটা ডিউ অ্যাডমিশনের এক্সাম। এই দুইটার জন্য আমরা সময় পাই। বিসিএস এর জন্য অনেক সময় পাই, কিন্তু ডিউ অ্যাডমিশনের জন্য কত সময় পাই? মাত্র 3 মাস পাই। কিছু কিছু ক্ষেত্রে এর থেকেও কম পাই। এই জন্য আমাদের খুবই প্রিসাইজ এবং স্ট্র্যাটেজিক ওয়েতে আমাদেরকে আগাতে হবে। ঠিক আছে? তারপর কি দেখবো? প্রশ্ন অ্যানালাইসিস। হ্যাঁ, প্রশ্ন অ্যানালাইসিসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। অ্যাডমিশন বুক লিস্ট, তোমাদের অনেকেই বলে যে ভাইয়া কোন বই পড়বো, আমি বুঝতে পারছি না কোন বইটা বাজারে ভালো। এই বিষয় নিয়েও আলোচনা করব, কোন কোন বইগুলো খুব প্রিসাইজ এবং গুছানো ওয়েতে আছে। আমি কোনো পেইড প্রমোশন করব না। যেই বইগুলো আমি পড়েছিলাম আমার বিশ্ববিদ্যালয়ে ভর্তি সময়ে, সেই বইগুলোই তোমাদেরকে সাজেশন করব। তারপরে দেখো এমসিকিউ প্রস্তুতি যেভাবে নিবে। হ্যাঁ, এমসিকিউ প্রস্তুতি এইচএসসিতে যেভাবে এমসিকিউ প্রশ্ন আসে এবং তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে প্রশ্নগুলো আসে, এগুলো কিন্তু টোটালি ডিফারেন্ট। হ্যাঁ, বোর্ড পরীক্ষায় কি হয়? বোর্ড পরীক্ষা হচ্ছে স্টুডেন্টদেরকে পাস করানোর জন্য এমসিকিউ পরীক্ষা নেওয়া হয়। কিন্তু অ্যাডমিশনে কি হয়? অ্যাডমিশনে হচ্ছে তোমাকে বাদ দেওয়ার জন্য। কিসের জন্য? তোমাকে বাদ দেওয়ার জন্য পরীক্ষাগুলো নেওয়া হয়। দেখো এইচএসসি পরীক্ষায় যদি 2 লক্ষ স্টুডেন্ট 80-র বেশি পাই, তাহলে তো 2 লক্ষ স্টুডেন্টকে আমার A+ দিতে কোনো সমস্যা নেই। সমস্যা আছে? কারণ A+ তো আমরা কিনে দেই না। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিট সংখ্যা কি একেবারেই সীমিত না? ওখানে যদি তুমি চাও, ওই 2 লক্ষ স্টুডেন্ট চাও, তোমরা পড়তে চাও, তাহলে কি হবে? হবে না। কেন হবে না? কারণ আমাদের সিট সীমিত। A+ এর মতো আমাদের অহরহ নাই। আরেকটা বিষয় বলি, আমরা ক্লাস করছি কতজন? 104 জন। এই 104 জন তুমি নিজের কাছে প্রশ্ন করো যে তোমার ক্লাসের যে ফার্স্ট বয় বা ফার্স্ট গার্ল যে আছে, সে এগিয়ে আছে নাকি তুমি এগিয়ে আছে? আমাকে কমেন্ট করে জানাও তো, কে এগিয়ে আছে? সে এগিয়ে আছে নাকি তুমি এগিয়ে আছে? যে তোমার ক্লাসে ফার্স্ট বয়। জি আফরোজা, আমি সিআরএমিতে নতুন, তোমাদের সাথে বাংলা জার্নি শুরু করেছি। ইনশাল্লাহ সব থেকে ভালো আমি যতটুকু জানি তোমাদেরকে জানাবো। হ্যাঁ, ঠিক আছে। এখন আমাকে বলো যে তোমার ক্লাসে যে ফার্স্ট এবং তুমি, অথবা তুমিও ফার্স্ট হতে পারো, আমি জানি না, কে এগিয়ে আছে? তুমি এগিয়েছো না সে এগিয়েছো? বলো দেখি। আমি যখন ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম, আমার একজন টিচার
তিনি বলেছিলেন যে এই প্রশ্নটা সেম প্রশ্ন আমাকে করেছিল যে তোমার ক্লাসে যে ফার্স্ট বয় এবং তুমি কে এগিয়ে আছে অ্যাডমিশনের ক্ষেত্রে, অথবা না না এই যে তানজিলা বলেছে সে এগিয়ে আছে, না আপু এটা ভুল, সে এগিয়ে নাই। দেখো তার হয়তো এইচএসসি প্রিপারেশন অনেক ভালো হতে পারে, কি হতে পারে, তার এইচএসসি প্রিপারেশন অনেক ভালো হতে পারে, কিন্তু তার ভিতরে একটা ধারণা থাকতে পারে এরকম যে আমি তো অনেক কিছু জানি, আমি ঠিক আছে আমি শুরু করব কয়দিন পরে, বা এইচএসসি পরীক্ষাটাই ভালো করে শুরু করি। কিন্তু তোমরা দেখো তোমরা এইচএসসি এবং অ্যাডমিশন নিয়ে অনেক বেশি কনসার্ন, এই যে কনসার্ন হওয়াটাই হচ্ছে তোমাকে অন্য বাংলাদেশের কয়েক লক্ষ স্টুডেন্ট থেকে আগিয়ে রেখেছে। তারা ভাববে হচ্ছে এইচএসসি পরীক্ষার 3 মাস, এইচএসসি পরীক্ষার পরের 3 মাসে তারা কি করবে, অ্যাডমিশনের প্রিপারেশন নেবে। কিন্তু তোমরা কি করছো, এইদিকে এইচএসসির আগে 4 মাস যোগ 3 মাস, তোমরা কয় মাস সময় পাচ্ছ, তোমরা সময় পাচ্ছ টোটাল 7 মাস। এখন বলো 3 মাসের প্রিপারেশন এবং এই 7 মাসের প্রিসাইজ এবং স্ট্র্যাটেজিক প্রিপারেশন এক হবে? কখনোই এক হবে না। তোমরা এখন থেকে যদি প্রিপারেশন নাও, প্রথম কথা তোমরা বোর্ডে সর্বোচ্চ মার্ক নিয়ে আসতে পারবা, এবং দ্বিতীয় কথা কি, দ্বিতীয় কথা তাদের থেকে তোমরা 4 মাস আগে আছো। কয় মাস আগে আছো? 4 মাস। তারা 3 মাস পরে শুরু করবে, আমরা শুরু করছি কখন থেকে, 7 মাস আগে থেকে। বুঝতে পেরেছো? তারপর দেখো রিটেন প্রস্তুতি কিভাবে নিবে। হ্যাঁ, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে কি নাই, রিটেন নাই, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি আছে, রিটেন আছে। এবং রিটেনে কয় মার্ক, রিটেনে মার্ক হচ্ছে আমাদের 40। এই 40 মার্ক হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে 0.25 এর জন্য অনেকে চান্স পায়, অনেকে পায় না, এই জন্য। আর এটা তো 40, হিউজ মার্ক, অনেক মার্ক, ঠিক আছে। তারপর কি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 25-26 সেশনের আমরা প্রশ্ন সলভ করব। কি করব? ঢাকা বিশ্ববিদ্যালয়ের 25-26 সেশনের প্রশ্ন সলভ করবো। এই প্রশ্ন সলভ করলে আমরা আসলে বুঝতে পারবো যে বোর্ড পরীক্ষা এবং অ্যাডমিশন পরীক্ষার যে ফারাক, যে ডিফারেন্স, এটা আমরা আজকে বুঝতে পারবো। বোর্ড পরীক্ষায় আমরা কি করি, বিগত বোর্ড প্রশ্নগুলো পড়ে যায়, এখান থেকেই কমন পড়ে যায়, এক ধাঁচে লিখে দিয়েছি হয়ে যায়। কিন্তু ভাই অ্যাডমিশনের ক্ষেত্রে বিষয়টা একটু ডিফারেন্ট। আমি যখন এইচএসসিতে পড়তাম তোমাদের মতো অবস্থা কিন্তু আমারও ছিল। হ্যাঁ, আমি ভাবতাম আরে বোর্ডে এত ভালো করছি তার মানে অ্যাডমিশনে অনেক ভালো করব, কিন্তু অ্যাডমিশনের প্রশ্ন ব্যাংক যখন দেখেছি তখন আসলে দেখে মনে হয়েছে হ্যাঁ আমি তো কিছুই পারি না। হ্যাঁ, এই যে ভ্রান্ত ধারণাটা আমার কেন ছিল জানো, কারণ আমাকে আগে জানানোর কেউ ছিল না। কিন্তু সিআরএমই থেকে আমি, ফরহাদ জুবায়ের, তোমাদের খালিদ ভাইয়া সবাই আছে, তোমাদেরকে কয় মাস আগে থেকে জানান দিচ্ছি, 7 মাস আগে থেকে জানান দিচ্ছি। এখন ভাই আপু তোমাদের কাছে মানে দয়া করে মিনতি করি যে তোমরা আমাদের কথাগুলো শুনে ক্লাসগুলো করো, শেষে দেখবা যে কোনো না কোনো ক্যাম্পাসে তুমি চলে গেছো। আর এইচএসসি পরীক্ষায় ভাই সবাই ভালো করবে, আই প্রমিস। এইচএসসি পরীক্ষায় তোমরা সবাই ভালো করতে পারো, কিন্তু অ্যাডমিশনে কিন্তু সবাই চান্স পেতে পারবো না। এই জন্য কি করতে হবে, আমাদের স্ট্র্যাটেজিক এবং প্রিসাইজ ওয়েতে পড়াশোনা করতে হবে। চলো আমরা তাহলে পরের এটা দেখি, আমাদের কি বিভাগ পরিস্থিতি কি দেখবো, বিভাগ পরিস্থিতি। এখন বলো এখান থেকে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের কে কে আছো, সায়েন্স ব্যাকগ্রাউন্ডের কে কে আছো বলো তো দেখি। সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ঢাকা বিশ্ববিদ্যালয়ের টোটাল কয়টা বিভাগ আছে? আমরা মেজর বিভাগ হচ্ছে 3টা, কি কি, ক, খ এবং গ, এই 3টা বিভাগ আছে। তারপরে একটা আছে চ, এবং তারপরে একটা আছে কি আইবিএ। এই যে টোটাল এই 3টা হচ্ছে মেজর, এখানেই বেশিরভাগ স্টুডেন্ট পরীক্ষা দেয়, ভর্তি হয়। তারপরে এটা আছে সিট সংখ্যা খুবই কম, এবং আইবিএ হচ্ছে টোটালি অন্য টাইপের আমাদের প্রিপারেশন নিতে হয়, ঠিক আছে। তারপর দেখো না শিক্ষামন্ত্রী কিছু করবে না। দেখো তানজিলা আপু, যদি শিক্ষামন্ত্রী, আমরা যদি ভালো প্রিপারেশন থাকে, আমাদের যদি বই নখদর্পণে থাকে, শিক্ষামন্ত্রী যতই নির্দেশনা দিক, প্রশ্ন কি আমাদের বইয়ের বাইরে থেকে আসবে? প্রশ্ন কিন্তু বইয়ের বাইরে থেকে আসবে না, ঠিক আছে। জয়নাব বলেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু। এখন দেখো কয় ইউনিট মেইনলি কাদের, বিজ্ঞান বিভাগের স্টুডেন্টদের জন্য। কাদের জন্য? বিজ্ঞান বিভাগের স্টুডেন্টের জন্য। এখন এখানে সিট সংখ্যা কত? 1755 হচ্ছে বিজ্ঞান বিভাগের জন্য। মানবিক বিজ্ঞানের জন্য আছে কত? মানবিক বিভাগের 51 জন, এবং ব্যবসায়ী শিক্ষার আছে 45 জন। টোটাল হচ্ছে 1851 জন। এখন দেখো আমাদের মানবিকের ভাই বোন যারা আছো তাদের জন্য সিট এখানে কত? 51। বিভিন্ন ডিপার্টমেন্ট, যেমন ভূগোলে তোমাদের কিছু এখানে সিট আছে। এখন মানবিক বিভাগ থেকে যারা সায়েন্সে যায়, যেহেতু ম্যাথমেটিক্যাল টার্ম এবং অন্যান্যগুলো আছে, তাদের জন্য একটু টাফ হয়ে যায়। তোমাদের জাস্ট হচ্ছে আমি ইন্ট্রোডাকশনের জন্য কয় ইউনিটের বিষয়টা বুঝালাম, তোমরা বুঝতে পেরেছো? মরিয়ম বলেছে আর্টসের মানবিক থেকে মানবিকের বিষয়টা আসছে। এখন দেখো কয় ইউনিট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব থেকে সিট বেশি হচ্ছে কোথায়? ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব থেকে বেশি সিট ক্ষয় ইউনিটে। এখন ক্ষয় ইউনিট বলতে কি বোঝায়? ক্ষয় ইউনিট বলতে এইগুলোকে বোঝায়: কলা, আইন, সামাজিক বিজ্ঞান অনুষদ।
ঠিক আছে? এখানে কোন কোন ডিপার্টমেন্ট আছে? ল আছে, ইকোনমিক্স আছে, ইন্টারন্যাশনাল রিলেশন আছে, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন আছে, আরো অনেক ডিপার্টমেন্ট আছে। হ্যাঁ, বেশিরভাগ ডিপার্টমেন্ট কিন্তু এখান থেকে। এখন দেখো, যারা মানবিক বিভাগে আছো, তোমাদের মেইন টার্গেট কি? মেইন টার্গেট হচ্ছে এই যে খ ইউনিট। মজার বিষয় হচ্ছে, আমি যখন এইচএসসি পরীক্ষার টেস্ট পরীক্ষা দিয়েছি, এইচএসসি টেস্ট পরীক্ষা দিয়েছি, তখনও জানতাম না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক ইউনিট বলতে কি বোঝায়, খ ইউনিট বলতে কি বোঝায়, গ ইউনিট বলতে কি বোঝায়। কিন্তু তোমরা কিন্তু এই বিষয়গুলো এখন জানছো। মানে কি, তোমরা হচ্ছে আমার থেকেও অনেক বেশি অ্যাডভান্স। এই জন্য তোমরা যদি চেষ্টা করো, আমার থেকেও অনেক বেশি ভালো করতে পারবা। এই ভাইয়ার থেকে তোমরা অনেক বেশি ভালো করতে পারবা। এখন আসি, মানবিক বিভাগে কয়টা সিট আছে? মানবিকদের জন্য আছে 1744টা সিট। এখন যারা তোমরা আর্টসে আসো, তোমরা মেইনলি কম্পিট করবা এই সিটগুলোর জন্য। 1744টা সিটের জন্য তোমরা কম্পিট করবা। তোমাদের এগেইনস্টে পরীক্ষা দিবে কত জানো? 2 লাখের কাছাকাছি মানুষ। কত? 2 লাখের কাছাকাছি স্টুডেন্ট পরীক্ষা দিবে, এবং তার ভিতরে 90% কি করবে? 90% কি করবে বলো তো দেখি? 90% কি করবে বলো? 90% কি করবে? 90% হচ্ছে এই পরীক্ষায় ফেল করবে। এই 90% স্টুডেন্ট এই পরীক্ষায় ফেল করবে, এবং এই 90% স্টুডেন্টের ভিতরে অনেকেই থাকবে তারা গোল্ডেন এ প্লাস পেয়েছে, প্লাস পেয়েছে, এ গ্রেড পেয়েছে। তাহলে কি তারা পড়াশোনা করেনি? তারা পড়াশোনা করেছে, কিন্তু বিষয়টা কি, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেভাবে প্রশ্ন আসে তারা সেটা জানতো না। তারা বোর্ড পরীক্ষার জন্য পড়াশোনা করেছে। এই জন্য আমাদের আগে থেকে কি হতে হবে? বেশি সতর্ক হতে হবে। আরে মিথিলা, দেখো, আপনারা না জানলেও ভালো পড়াশোনা করেছেন। আপু আমি বলি, শুনো, তুমি অন্ধকারে একটা ঘরের ভিতরে অন্ধকারে হাতানোর থেকে পরিষ্কার আলোওয়ালা ঘরে হাতানো ভালো। বুঝতে পেরেছো? এই জন্য আগে থেকে গাইডলাইন যদি পাও, এবং আমাদের গাইডলাইন শুনে যদি তুমি পড়াশোনা করো, আমাদের তো পরিশ্রম করতে মানে বাধা নাই। পরিশ্রম করলে তারপরে আল্লাহ যেটা দিবেন এটাই আমাদের সন্তুষ্ট থাকতে হবে। কিন্তু আমার তো বলার কেউ ছিল না, তোমাদেরকে আমি আছি, ফরহাদ ভাইয়া তোমাদেরকে বলছে। এই জন্য তোমরা এখন থেকে পড়ার টেবিলে বসে পড়ো। এই যে ফারজানা কমেন্ট করেছে, হ্যাঁ তারা 90% হচ্ছে ফেইল করছে। হ্যাঁ, তার ভিতরে 10% পাস করে। কত শতাংশ পাস করে? এই যে 10% পাস করে। কিন্তু সবাই পাস করলে কিন্তু চান্স পায় না। পাস করে এক বিষয়, চান্স পাওয়া টোটালি আর এক বিষয়। তারপরে দেখো, মানবিক বিভাগে বিজ্ঞান থেকেও পরীক্ষা দিতে পারে। কতজন পরীক্ষা দেয়? 908 জন পরীক্ষা দেয় বিজ্ঞান থেকে, এবং ব্যবসায় শিক্ষা থেকে পরীক্ষা দেয় 282 জন। টোটাল সিট আছে এখানে 2934 জন। কিন্তু আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হচ্ছে, আমরা যারা মানবিকের আছি, এই যে 1744টা সিটের জন্য আমরা কি করব? কম্পিট করব। যেহেতু আমাদের আসন সংখ্যা কম, পড়াশোনা অনেক বেশি, কম্পিটেন্ট অনেক বেশি, আমাদের একটু সিরিয়াস হয়ে, একটু আল্লাহর উপর ভরসা রেখে পরিশ্রম করতে হবে। বুঝতে পেরেছো? তাইফা খানম, ওরা ফেল করবে কিন্তু তুমি ফেল করবে না, ইনশাআল্লাহ তুমি ফেল করবে না, ঠিক আছে? তারপর দেখো, গ ইউনিট। গ ইউনিট কাদের? ব্যবসায় শিক্ষার জন্য। এখানে কি কমার্স ব্যাকগ্রাউন্ডের কেউ আছো নাকি? গ ইউনিটের কমার্স ব্যাকগ্রাউন্ডের কেউ আছো? কমার্স ব্যাকগ্রাউন্ডের কেউ আছে? দেখো তো। না, পাশ করলেই চান্স হয় না আপু, পাশ করলেই চান্স হয় না। কারণ অনেকেই পাশ করে, তারপর হচ্ছে মার্কের ভিত্তিতে যারা এগিয়ে থাকে তারা চান্স পায়। আমি এত এগিয়ে আছি যে পড়াশোনা আমাকে ধরতে পারে না। এমন ফাঁকিবাজি করলে হবে না আপু, পড়াশোনা করতে হবে। ভাইয়ারা আছে, ভাইয়াদের কথা শুনে পড়াশোনা করো। তারপর দেখো, গ ইউনিট। তোমাদের এখানে কমার্স ব্যাকগ্রাউন্ডের কেউ আছো নাকি বলো? যদি কমার্স ব্যাকগ্রাউন্ডে থাকো, আমি তোমাদেরকে বলবো ইংলিশ এবং বাংলা খুব ভালো করে সিআরএমির সাথে ফোকাস করো। হ্যাঁ, ভালো করে ফোকাস করো, এবং তোমাদের যে বিষয়ভিত্তিক সাবজেক্টগুলো আছে এইগুলা আমাদের সাজেশন মতো এবং অন্য টিচারের থেকে হেল্প নিয়ে তোমরা পড়লে এখানে ভালো করতে পারবা, ঠিক আছে? গ ইউনিটে এই যে জাভেদ সরকার বলেছে, গ ইউনিটের জাভেদ সরকার, তুমি আগে ভাগে আমাদের সাথে ইংলিশ এবং বাংলার প্রিপারেশন নাও। পাশাপাশি দেখো, তোমাদের কিন্তু খ ইউনিটেও একটা ভালো অ্যামাউন্টের সিট আছে, 282টা সিট আছে। তোমরা এখানেও ট্রাই করতে পারো। গ ইউনিটে যারা আছো, নূর মোহাম্মদ আছো, নূর মোহাম্মদ তোমরা দ্রুত, আমরা যে প্রি অ্যাডমিশন ব্যাচ শুরু করেছি, তোমরা এখানে যোগ হয়ে যেতে পারো। এখন কিন্তু আমাদের ডিসকাউন্ট চলছে, 1000 ডিসকাউন্ট চলছে। হ্যাঁ, এখন এই দিক থেকে তোমরা দুই দিক থেকে লাভবান হচ্ছে। এক, কমে ভর্তি হতে পারছো। দুই, দেশের লক্ষ লক্ষ স্টুডেন্টদের থেকে কি তোমরা কয়েক মাস এগিয়ে আছো।
তারা এখনো বুঝতেই পারছে না অ্যাডমিশন কি, এবং তোমরা অ্যাডমিশনের প্রিপারেশন শুরু করেছে। তাহলে বলো এখান থেকে চান্স পাওয়ার সম্ভাবনা কার বেশি? যারা বুঝেই না, জানেই না অ্যাডমিশন জিনিসটা কি। তারা জানে হ্যাঁ কার্জন হলের ওখানে ঢাকা বিশ্ববিদ্যালয় নামে একটা জিনিস আছে, কিন্তু তারা জানে না অ্যাডমিশন জিনিসটা কি। এবং তুমি অ্যাডমিশনের প্রিপারেশন অলরেডি শুরু করে ফেলেছো আমাদের সাথে, তাহলে প্রিপারেশনটা কার এগিয়ে থাকছে? বুঝতে পেরেছো? তাহলে এটা বুঝতে পেরেছো নাকি? দেখো ব্যবসায় শিক্ষায় 930টা সিট আছে, তার ভিতরে বিজ্ঞান বিভাগ থেকে আসবে কতজন? 95 জন, এবং মানবিক বিভাগ থেকে আসবে 25 জন। মানবিক বিভাগের স্টুডেন্টরা সব ইউনিটে আবেদন করতে পারবে, কিন্তু অন্যান্য ইউনিটগুলোতে হচ্ছে আমাদের সিট একেবারেই কম। এই জন্য আমাদের মেইনলি ফোকাস করা উচিত কোথায়? মানবিকে, ঠিক আছে? এই যে তারপর দেখো চ ইউনিট হচ্ছে চারুকলার জন্য। চ ইউনিট কাদের জন্য? চারুকলার জন্য। এই যে চারুকলায় সবাই আবেদন করতে পারে, বুঝতে পেরেছো? চ ইউনিটে হচ্ছে চারুকলায় সবাই আবেদন করতে পারে, কিন্তু এখানে তোমার বেসিক কিছু জিনিস জানা লাগবে। যেমন ড্রয়িং তোমার খুব ভালো পারতে হবে, হ্যাঁ ড্র করতে পারতে হবে খুব ভালো, ড্রয়িং তোমার ভালো পারতে হবে, এবং অন্যান্য বিষয় যেগুলো আছে। এখানে সিট কয়টা? 130টা সিট আছে। এখানে মানবিক, বিজ্ঞান, কমার্স এবং যে কোনো ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট আবেদন করতে পারে, এবং তারা চারুকলায় ভর্তি হতে পারে, যাদের আকাশের মানে আঁকাবুকায় যাদের প্যাশন আছে। হ্যাঁ, তারপরে দেখো না জাবেদ, বাংলা ইংরেজি বাদে তুমি পরীক্ষা দিতে পারবে না। বাংলা ইংরেজি হচ্ছে সব ইউনিটের জন্যই ম্যান্ডেটরি। হ্যাঁ, পাশাপাশি তোমাদের যে গ্রুপ সাবজেক্টগুলো আছে এখানে তোমরা চুজ করতে পারবা। এই জন্য বাংলা ইংরেজি ভাই আগে থেকেই প্রিপারেশন নাও। বাংলা ইংরেজি প্রিপারেশন নিলে এই দিক থেকে তোমাদের এইচএসসি প্রিপারেশনটা ভালো হয়ে যাচ্ছে। এখন যখন এইচএসসি ভালো হচ্ছে, প্রিপারেশন ভালো হচ্ছে, তোমার রেজাল্ট ভালো হবে। পাশাপাশি অ্যাডমিশন পিরিয়ডে তুমি কি করতে পারবা? প্রচুর পরিমাণে তোমার গ্রুপ সাবজেক্টে ফোকাস করতে পারবা। এখন দেখো আইবিএ, এখন অনেকে আইবিআই পরীক্ষা দেয়। আইবিআই সিট আছে কতটা? 120টা। এখানে সবাই পরীক্ষা দিতে পারে। আইবিএ এর প্রশ্ন প্যাটার্ন টোটালি অন্যরকম হয়, ইংলিশ, ম্যাথ এবং অন্যান্য বিষয় নিয়ে প্রশ্ন হয়। এখানে ভাইভা হয়ে 120 জনকে নেয়। সবাই বুঝতে পেরেছো নাকি? দেখো তানজিলা কমেন্ট করেছো, ভাইয়া মানবিক শাখার কি কি সাবজেক্ট নেওয়া যায়? আচ্ছা, মানবিক শাখায় হচ্ছে অনেকগুলো সাবজেক্ট আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় 85টার মতো সাবজেক্ট আছে। তার ভিতরে মেজর সাবজেক্টগুলোই হচ্ছে মানবিক শাখায়। যেমন ইকোনমিক্স আছে, ল আছে, বাংলা, ইংলিশ, উর্দু, ফার্সি, ফিলোসফি, বেশিরভাগ সাবজেক্টই হচ্ছে মানবিকের ভিতরে। তারপরে এখন দেখো তো এই যোগ্যতা কি? আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ফর্ম তুলতে হয় না, ফর্ম তোলার জন্য আমাদের কি কি যোগ্যতা লাগে? দেখো এসএসসিতে মিনিমাম কত দরকার হয়? 3 দরকার হয়। এইচএসসিতে মিনিমাম 3 দরকার হয়, এবং দুইটা মিলিয়ে আমাদের কমপক্ষে 7.5 দরকার হয়। কত দরকার হয়? 7.5। বুঝতে পেরেছো? আমাদের এসএসসিতে দরকার কত? মিনিমাম 3, এবং এইচএসসিতে দরকার কত? মিনিমাম 3 পয়েন্ট দরকার, এবং দুইটা মিলিয়ে আমাদের কত হতে হবে? মিনিমাম 7.5 হতে হবে। ধরো একজনের আছে 4.5 এসএসসিতে এবং এইচএসসিতে আছে 3, তাহলে কত হচ্ছে? 7.5। সে ফর্ম তুলতে পারবে, কিন্তু একজনের আছে 2.5 আর একটাই আছে 5, এখানেও কিন্তু 7.5 হচ্ছে। সে ফর্ম তুলতে পারবে না, কারণ কি? তার একটাই 3 এর নিচে। সবাই বুঝতে পেরেছো? কেমন সিজিপিএ লাগে সবাই বুঝতে পেরেছো? কেমন জিপিএ লাগে সবাই বুঝতে পেরেছো? দেখো তো বুশরা মাহবিন কমেন্ট করেছে, অ্যাডমিশন এর কতদিন বা কত মাস আগে প্রিপারেশন নিলে ভালো হয়? তোমাদের অ্যাডমিশনের প্রিপারেশন নিলে ভালো হয় সব থেকে। যেমন আমি প্রিপারেশন নিয়েছিলাম কিন্তু বোর্ড পরীক্ষার আগে থেকে। বোর্ড পরীক্ষার আগে থেকে প্রিপারেশন নিলে হবে কি, তোমার বোর্ড পরীক্ষাটা অনেক বেশি ভালো হবে। তুমি এখানে স্কলারশিপও আশা করতে পারো, পাশাপাশি তোমার পড়া কমে যাচ্ছে। কিন্তু পরে গিয়ে তুমি যখন প্রিপারেশন নিবা, তোমার অ্যাডমিশনের প্রিপারেশনটাও ভালো হবে না, পাশাপাশি বোর্ড পরীক্ষাটাও তুমি খুব বেশি ভালো দিতে পারবে না। অ্যাডমিশনের বিষয়টা হচ্ছে আমরা টপিকগুলো খুবই ক্রিটিক্যালি পড়ি। বোর্ড পরীক্ষায় কি করি? ভাষা পড়ি। কিন্তু যখন আমি বোর্ড পরীক্ষায় ক্রিটিক্যালি পড়বো, তার মানে এখানে ভালো হবে, তাই না? এবং অ্যাডমিশনেও ভালো করতে পারবো। এটা হচ্ছে ফ্যাক্ট। অ্যাডমিশন এবং বোর্ড পরীক্ষা দুইটা মিলেই তো আমাদের একটা বই থেকেই তো পরীক্ষা হয়। জাস্ট হচ্ছে আমাদের কি জিকেটা এক্সট্রা পড়া লাগে। জিকেটা কি আমাদের এক্সট্রা পড়া লাগে, কিন্তু অন্য টপিকগুলো তো আমাদের বোর্ড পরীক্ষা হয়ে দেয়া লাগছে। বুঝতে পেরেছো? না বাজ পড়লে হবে না, ডিউকে তোমাদেরকে স্বপ্ন বানাতে হবে। এখন দেখো ভর্তি পরীক্ষার এমসিকিউ অংশের মান বন্টন দেখো। বাংলায় কত থাকে? 15 থাকে। 15তে প্রত্যেক এমসিকিউ এ কত মার্ক? 1 মার্ক করে, ঠিক আছে? কত মার্ক করে? 1 মার্ক করে। তারপর জেনারেল ইংলিশে কত থাকে? 15 থাকে। এখানে এমসিকিউ এর জন্য 1 মার্ক। তারপর জিকে তে থাকে কত? 30।
30টা জিকে এমসিকিউ এর জন্য 30 মার্ক, তাহলে টোটাল এমসিকিউ আমরা কত মার্ক পাই? এমসিকিউ এ পাই কত দেখো তো, এমসিকিউ এ কত মার্ক পাই? এমসিকিউ এ পাই আমরা 60 মার্ক। টোটাল এমসিকিউ কত মার্ক পাই? এমসিকিউ পাই হচ্ছে 60 মার্ক। কত মার্ক? 60 মার্ক। আর সময় কত দেখো তো, এখানে সময় কত, সময় কত হচ্ছে, সময় 60টা এমসিকিউ এর জন্য আমরা পাবো কত মিনিট? 45 মিনিট। 60টা এমসিকিউ এর জন্য আমরা সময় পাবো কত মিনিট? 45 মিনিট। এই যে 45 মিনিট সময়, এটা কিন্তু দেখতে দেখতে চলে যায়। তুমি বেশিরভাগ ক্ষেত্রে হয় কি, আমরা প্রশ্ন ভুল দাগাই এবং আরেক দল করে কি, এই যে ভুল প্রশ্ন দাগাই পাশাপাশি হচ্ছে কি করে, তারা শেষ করতে পারে না। এই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে ফেল করে বেশি। কারণ এই দেখো, আমাদের প্রত্যেকটা ভুল প্রশ্নের জন্য কত 0.25 করে মার্ক কাটা যায়। কত মার্ক কাটা যায়? 0.25 করে মার্ক কাটা যায়। সরকার সাহেব, তোমার আরিউতেই হলো কেন, ডিউ তোমার কি করছে? তোমার আগে দেখতে হবে যে বেস্ট, বেস্ট না হলে বেটার, বেটার না হলে গুড, ঠিক আছে? তারপর দেখো জিকেতে কেন 30টা? আচ্ছা আপু, এখন দেখো জিকেতে কেন 30টা? ভর্তি পরীক্ষায় লিখিত অংশ আছে না, ডিউ এ কি আছে? লিখিত অংশ। এখন বাংলায় যখন হচ্ছে আমি এমসিকিউ পড়ছি কত, এমসিকিউ পড়ছি 15 মার্কের এবং লিখিত পড়ছি কত মার্কের দেখো তো, লিখিত পড়ছি 20 মার্কের। টোটাল মিলাই কত হচ্ছে এখানে? 35। এই যে 35 মার্ক। ইংলিশের ক্ষেত্রেও এরকম, এমসিকিউ থাকবে 15 মার্কের এবং রিটেন থাকবে কত মার্কের? 20 মার্কের। তাহলে 35 কত হয়? 70 হয় না? এই যে 70 এবং জিকে 30। তাহলে এই যে টোটাল 100 মার্কের পরীক্ষা। বুঝতে পেরেছো জিকেতে কেন 30 মার্ক? এবার বুঝতে পেরেছো? খালেদ ভাই এই টপিকটা বুঝিয়েছিল। আচ্ছা, খালেদ ভাই যেহেতু বুঝিয়েছে, সবার তাহলে তো এটা কনফিউশন নাই। তারপরে এটা যাই, দেখো এখন আসি বাংলার কোশ্চেন অ্যানালাইসিস নিয়ে। বাংলা ব্যাকরণ কে কে ভালো পড়ো আমাকে বলো তো দেখি। তোফায়েল, বেটা, ব্যাকল, ফা বলো কেন? দেখো বাংলা ব্যাকরণ কে কে ভালো পড়ো, আর বাংলা ব্যাকরণ কার কার দেখলে জ্বর আসে আমাকে একটু বলো দেখি। আর ওটা তো রিটেন নাই, অনলি এমসিকিউ। আচ্ছা, রিটেন এমসিকিউ কিচ্ছু না রে ভাই। তুমি যদি রুলস ঠিকঠাক জানো তাহলে রিটেনও ভালো পড়বা, এমসিকিউ ভালো পড়বা। আর যদি তুমি রুলস না জানো, তুমি রিটেনেও ডাব্বা মারবা, এমসিকিউ ডাব্বা মারবা। বুঝতে পারছো? এই জন্য রিটেন এমসিকিউ এটা নিয়ে এত কনসার্ন হওয়ার কিছু নাই। আর আমরা তো আছি, বুঝিয়ে দেব। এখন দেখো টপিক ইম্পর্টেন্স অ্যানালাইসিস। আমাদের বাংলা ব্যাকরণে অনেকগুলো টপিক আছে, তাই না? আমরা কি করি, আমরা বোর্ড প্রশ্নগুলো মুখস্থ করে গিয়ে ওই পরীক্ষা দিয়ে দিই। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাইয়া এই টেকনিক খাটবে না। কারণ কি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরকম জায়গা থেকে প্রশ্ন বের করে আনে, তুমি দেখে বলবা যে হায় আল্লাহ, এ তো জীবনে কোনোদিন দেখেই নাই। তুমি টপিকই চিনতে পারবা না। বুঝতে পেরেছো? এখন দেখো কোন টপিক থেকে কোন কোন বেলায় প্রশ্ন এসেছে। এখানে এই জায়গায় গত 15 বছরের, গত 15 বছরের এমসিকিউ অ্যানালাইসিস তোমার ভাইয়া এই যে এখানে নিয়ে আসছে। প্রথম কি বানান, বানান কোন কোন সালে আসছিল দেখো তো। 10-এ এসছে, 12-তে এসছে, 15-তে এসছে, 18-তে এসছে, 20 সালে এসছে এবং 23 সালে এসছে বাংলা বানান থেকে। ঠিক আছে? ইভেন লাস্ট পরীক্ষা 2025-এও এসেছে। ঠিক আছে, বাংলা বানান থেকে। তাহলে বাংলা বানানটা কি প্রশ্ন এসেছে কতটা? 12টা। তার মানে আমরা কি বুঝি, বাংলা বানান খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। বাংলা বানান কি খুব ইম্পর্টেন্ট একটা টপিক। তারপরে দেখো সমার্থক ও বিপরীত শব্দ। এখন দেখো বাংলা বিরোচন যেগুলো আছে, ঠিক আছে, বিরোচন বলতে তোমরা কি বোঝো দেখো তো। এই যে রুহা কমেন্ট করেছে, ভালোভাবে গাইডের অভাবে পারি না ভাই। আমি আছি, তোমাদের যে গ্রুপ খোলা হচ্ছে ওখানে সব সময় আগামী 7 মাস আমি তোমাদের জন্য ডেডিকেটেড। তোমাদের যত রকম প্রবলেম আছে এগুলো আমরা সলভ করে দিব ইনশাল্লাহ। আচ্ছা, এখন বিরোচন বলতে কি বোঝো? বিরোচন বলতে আমরা বাগধারা পড়েছি না, পারিভাষিক শব্দ পড়েছি না, এগুলোকে আমরা শর্টকাটে কি বলি? বিরোচন। এই বিরোচন থেকে প্রত্যেক বছর 2 মার্ক করে আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। কয় মার্ক? 2 মার্ক। এবং এই 2 মার্ক পাওয়া মানে মিনিমাম 40,000 স্টুডেন্টকে তুমি পিছনে ফেলে দিছো। 2 মার্ক পাওয়া মানে মিনিমাম 40,000 স্টুডেন্টকে তুমি পিছনে ফেলে দিছো। তারপর দেখো সমার্থক এবং বিপরীত শব্দ থেকে গত 15 বছরে 4টার বেশি এমসিকিউ এসেছে। কত সালে এসেছে? 2011 সালে এসেছে, 14 সালে এসেছে, 17 সালে এসেছে, 22 সালে এসেছে। তার মানে কি এটাও ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখন বিষয় হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আমরা যেটা ইম্পর্টেন্ট হোক
আর না হোক, এটাকে খুব ভালোভাবে আমাদেরকে দেখতে হবে, ঠিক আছে? কারণ 0.25 এর জন্য আমাদের অনেকের চান্স হবে, আবার অনেকের হবে না। রুহা কমেন্ট করেছে বাংলা নাটক টাফ। বাংলা নাটক টাফ না, নাটক তো হচ্ছে এনজয়মেন্টের বিষয়। এই বাংলা নাটকটাকে যখন আমরা ডিটেলসে ভেঙে ভেঙে পড়বো, ঠিক আছে, এটা তোমার কাছে যে বিষয়টা এখন টাফ লাগছে, তোমাকে যদি আমি একবার বুঝিয়ে পড়াই আপু, বাংলা সাবজেক্টটা কখনো টাফ না, এই বাংলা নাটকটা আরো বেশি মানে ইন্টারেস্টিং বিষয়, এটা তুমি হচ্ছে বোঝার অভাব। আমি যখন এটা বুঝিয়ে পড়বো তোমার কাছে এটা খুবই ইজি লাগবে, ঠিক আছে? গ্রুপে একটু আমাদের মেসেজ দেওয়ার সুযোগ করে দিয়েন তাহলে। এই দেখো সীমা, বলি গ্রুপে মেসেজ দিলে ভাই তোমরা হচ্ছে এখানে মারামারি লাগাই দাও, এটার জন্য ইম্পর্টেন্ট যে মেসেজগুলো আছে এগুলো দেওয়া একটু টাফ হয়ে যায় আমাদের, এই জন্য তোমাদের মুখটা বন্ধ করে রাখছি, বুঝতে পারছো? তারপর দেখো উপসর্গ এবং প্রত্যয়, এই যে উপসর্গ এবং প্রত্যয় এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট, তোমাদের বোর্ড প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য ইম্পর্টেন্ট। কতবার এসছে বোর্ড প্রশ্নে, কতবার এসছে দেখো তো, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকবারই আসে। 10 সালে এসছে, 13 সালে এসছে, 16 সালে এসছে, 21 সালে এসছে, সববারই এই প্রশ্ন ঘুরে ঘুরে আসে। তারপর কি আছে, এক কথায় প্রকাশ, কি এক কথায় প্রকাশ, এক কথায় প্রকাশও কি এই যে বিরোচনের অংশ, এক কথায় প্রকাশও কি বিরোচনের অংশ। বলেছি না বিরোচন থেকে প্রত্যেক বছর 2-3টা করে প্রশ্ন আসে। এই দেখো এখানে কয়টা এসছে, 7টা প্রশ্ন এসছে এক কথায় প্রকাশ থেকে। এই কিরাস খাইছো তাই ইগনোর করছে, এই ভন্ডামি করা যাবে না, সামনে পরীক্ষা, রমজান মাস, কোনো ভন্ডামি চলবে না, ঠিক আছে? জাস্ট পড়াশোনা করো ঠিকঠাক, কোনো ভন্ডামি চলবে না। তারপর দেখো এই এক কথায় প্রকাশ কই কই থেকে এসছে, 12 সালে এসছে, 15 সালে এসছে, 19 সালে এসছে, 24 সালে এসছে। অর্থাৎ কি বিরোচন ভাই, তোমাদেরকে আমি কয়দিন পরে শীট দিব, এই শীট মাথার কাছে রেখে পড়তে পড়তে ঘুমাবা, ঘুম থেকে উঠে আবার পড়বা, ঠিক আছে? বুঝতে পেরেছো? ভাইয়া বাংলা দ্বিতীয় পত্রে কোন বই কিনবো? আচ্ছা বাংলা দ্বিতীয় পত্রে কোন কোন বই কিনবো এটাও এখানেই স্লাইডেই আছে, এর পরের স্লাইডে আমরা আলোচনা করবো, হ্যাঁ? তারপর দেখো বাগধারা ও প্রবাদ, তোমাদের বাংলা বিরোচনে বাগধারা এবং প্রবাদ প্রবচন দুইটাই আছে, ওইগুলো এইচএসসি পরীক্ষার আগে পড়ে ফেলো। কিন্তু ওইগুলো কিন্তু এনাফ না অ্যাডমিশনের জন্য, কি ওইগুলো এনাফ না, ওইগুলো সহ আরো পড়তে হবে। বাংলা বিরোচন কয়টা এসছে? 8টা এসছে। কোন কোন সালে? 2 সালে, 9 সালে এসছে, 11 সালে, 18 সালে, 22 সালে, ঠিক আছে? সবাই বুঝতে পেরেছো? মেসেজের সুযোগ থাকলে আমাদের জন্য ওটা ব্লাস্ট হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ এই তো বুঝতে পেরেছো জয়না, মেসেজের সুযোগ থাকলে তোমরা এটা ব্লাস্ট করে দিবা। তারপরে বাংলা ব্যাকরণের টপিক, কারক ও বিভক্তি, কারক ও বিভক্তি ইম্পর্টেন্ট টপিক এবং কঠিন টপিক, এটাকে ক্লাসে ধরে ধরে না শিখলে তোমরা এটা অ্যাডমিশনে গিয়ে ভুল করবা, যতই প্র্যাকটিস করো না কেন। কয়টা টপিক? 5টার বেশি প্রশ্ন এসছে, 13তে এসছে, 16তে, 19-এ। সন্ধি ও সমাস, সন্ধি ও সমাস, সমাসটা খুবই ইম্পর্টেন্ট, সমাস কি খুবই ইম্পর্টেন্ট। সন্ধি তুলনামূলক প্রশ্ন কম আসে, তুলনামূলক কম আসলে কি হবে, এটা কি আমাদের স্কিপ করা যাবে না, কারণ কি এই যে একটা প্রশ্ন মিস মানে ডিউ মিস, আর ডিউ মিস মানে এটা সারা জীবন তোমার আক্ষেপকে থেকে যাবে, এই জন্য একটা টপিকও কি বাদ দেওয়া যাবে না। এসএসসি 27-এ আমরা তো অনেক টপিক এখনো পড়িনি ভাই, তোমাদের এখনো সময় আছে, আমরা আছি, তোমাদেরকে পড়াবো, কোনো সমস্যা নেই। আর এই টপিকগুলো ভালো করে পড়লে ইজিলি খুব দ্রুতই শেষ করা যাবে, এগুলো অনেকগুলো শর্টকাট ট্রিক্স আছে, হ্যাঁ? আমরা যখন অ্যাডমিশনের প্রশ্ন সলভ করতে যাবো তখন তোমাদেরকে দেখাবো। তারপর দেখো বাক্যরূপ, অর্থাৎ বাক্যের যে প্রকারভেদ, বাক্যরূপ, বাক্য ট্রান্সলেশন, এইগুলো থেকে প্রশ্ন আসে, প্রত্যেকবারই আসে। 16 সালে এসছে, 20 সালে এসছে, 24 সালে এসছে, প্রত্যেকবারই প্রশ্ন আসে। অর্থাৎ কি বুঝছো বলো তো দেখি ভাইয়া, বইগুলো কি এখন কিনে পড়তে হবে? আমি তোমাদেরকে বলছি বইয়ের টপিকে এর পরে আসছি। তারপর দেখো শব্দের শ্রেণী বিভাগ, শব্দের শ্রেণী বিভাগ থেকে প্রত্যেকবারই মোটামুটি প্রশ্ন আসে, এবং এই শব্দ শ্রেণী বিভাগগুলো কই থেকে দেয় জানো? বাংলা যে আমাদের প্রথম পত্র বই আছে না, বিভিন্ন গল্প, উপন্যাস, নাটক, এখান থেকে বিভিন্ন প্রশ্ন তুলে দিয়ে দেয় হচ্ছে কোথায়, এই যে আমাদের অ্যাডমিশনে দিয়ে দেয়, দিয়ে বলে যে এটা কোন ভাষার শব্দ, ওটা কোন ভাষার শব্দ। এই যে গত বছর যখন তোমাদের বড় ভাইয়েরা অ্যাডমিশন পরীক্ষা দিল, সেখানেও একটা প্রশ্ন এসেছে, ভাই এই টপিকগুলো কি প্রি অ্যাডমিশন কোর্সে পড়াবেন? হ্যাঁ অবশ্যই পড়াবো, কারণ এই টপিকগুলো তো তোমাদের এইচএসসির জন্য ইম্পর্টেন্ট ভাই, এইচএসসির জন্য ইম্পর্টেন্ট। আর তোমরা অনেকে ভুল করছো যে প্রি অ্যাডমিশন কে অ্যাডমিশন থেকে আলাদা ভাবছো, ভাই প্রি অ্যাডমিশন এবং অ্যাডমিশন দুইটার জন্যই তোমাদের এই কোর্স, এবং দুইটা কোর্সে হচ্ছে খুবই স্বল্প মূল্যে রাখা হয়েছে। কারণ কি তোমরা এখানকার রেগুলার স্টুডেন্ট, আমরা চাই
তোমরা একটা বেস্ট রেজাল্ট এখান থেকে নিয়ে তারপরে বের হও, যাতে আমরা বলতে পারি যে এই যে আমাদের রাসনামণি আমাদের স্টুডেন্ট ছিল, আয়াত আমাদের স্টুডেন্ট ছিল, সে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছে, সে এখন অর্থনীতিতে পড়ছে, বলতে পারি। ঠিক আছে, তারপর দেখো ধ্বনি ও বর্ণ থেকে প্রত্যেক বছরই প্রশ্ন আসে। কয়টা এসছে? 4টার বেশি প্রশ্ন এসছে। 2010 সালে এসছে, 18 সালে এসছে, তার মাঝে প্রশ্ন আসে নাই, অনেক দিনের গ্যাপ। তাহলে কি এবার প্রশ্ন আসার সম্ভাবনা থাকতে পারে। ঠিক আছে, তারপরে কি আছে? কারক বিভক্তি থেকেও প্রত্যেকবার প্রশ্ন। ভাইয়া ডিউ মিস করতে চায় না, ইনশাল্লাহ পারবো। এই যে যদি তুমি মিস করতে না চাও ভাই, আজকেই ভর্তি হয়ে আজকেই প্রিপারেশন শুরু করো, কারণ তোমার ভিতরেই অনেক বন্ধু আছে যারা ধুমায়ে পড়ছে, ধুমায়ে আমাদের ক্লাস করছে। বুঝতে পেরেছো? দেখো কারক ও বিভক্তি 5টা বেশি প্রশ্ন এসেছে। 13 সালে এসেছে, 16তে এসেছে, 19-এ এসেছে। সন্ধি ও সমাস এটা তো পড়লাম। তারপরে কি আছে? এবার দেখো এখানে কি কারোর কোনো কনফিউশন আছে? আর সবাই বলো তো দেখি। 2500 এটা স্বল্প মূল্য কিভাবে ভাই? তুমি অ্যাডমিশনে আমি যখন ভর্তি হয়েছি তখন এখান থেকে 3 বছর আগে 4 বছর আগে আমার কাছে তারা চাইছে 25,000 টাকা, 30,000 টাকা। তোমাদের কাছে, তোমরা তো এত গরিব না, তোমরা অনেক বড় লোক, আমি তো জানি। 2500 টাকা নিয়ে এত ঢং করার কিছু নয়। তোমাদের ঈদের সালামি উঠে যাবে 3500, 4000 টাকা। ঈদের সালামির টাকা দিয়ে ভর্তি হয়ে যাবা। ভর্তি হয়ে বাবা মাকে বলবো যে আমি কোচিং এ ভর্তি হয়ে গেছি। দেখো বাবা মা কি পরিমাণ খুশি হয়। তারপর দেখো সিলেবাস সবাই বুঝতে পারছো নাকি? ইয়া আল্লাহ, এত বড় সিলেবাস। এই জন্যই তোমাদেরকে বলছি ভাইয়া, যারা তোমাদের ক্লাসের ফার্স্ট বয় বা ফার্স্ট গার্ল, তারা ভাবছে যে অ্যাডমিশন খুব সহজ, কিন্তু অ্যাডমিশন সহজ না আপু, না সহজ না ভাইয়া। যদি তোমরা এখন থেকে এটা শুরু করো, খুব গুছিয়ে প্রিপারেশন নিতে পারবা। আর যে 2500 টাকা, 3000 টাকা, এটা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি পড়বা, 1 মাসে টিউশন পড়ে তুমি 15,000 টাকা কামাতে পারবা রে ভাই। একটা টিউশন পড়ালে 5,000 টাকা, 6,000 টাকা, 7,000 টাকা, 8,000 টাকা। তুমি এককালীন 2,500 টাকা দিয়ে তুমি যদি প্রত্যেক মাসে 15,000, 20,000 টাকা কামাও, তাহলে ভালো না? আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ডেজিগনেশন তোমার সারা জীবন থাকবে। বুঝতে পেরেছো? স্যার এই ক্লাসের পিডিএফ কি দেওয়া হয়? হ্যাঁ, এই ক্লাসের পিডিএফ যদি তোমরা চাও দিয়ে দিব, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব। জান্নাতুল মা, তুমি এখন আসছো কেন ভাই? এখন এসে সালাম দাও। ওয়ালাইকুম আসসালাম। তারপর দেখো আমাদের এমসিকিউ ও রিটেনের টপিক বিশ্লেষণ। তোমরা খাতা কলম বের করে ভাই এটা সুন্দর করে এবার লিখো। ঠিক আছে, খাতা কলম বের করে সুন্দর করে লিখো। আমি জাস্ট মুখে বলবো এবং মার্ক করে দিব যে কোনটা কোনটা খুব বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, দেখো বানান খুব বেশি ইম্পর্টেন্ট। বানান কি খুব বেশি ইম্পর্টেন্ট। তারপর কি আছে? উচ্চারণ থেকে প্রত্যেকবারই প্রশ্ন আসে, এইবারও এসেছে, লাস্ট পরীক্ষায় প্রশ্ন এসেছে। সেলিম, তারপর দেখো পদ ও পদের পরিবর্তন, হ্যাঁ এটা থেকেও প্রশ্ন আসে। কারক বিভক্তি, আচ্ছা কারক বিভক্তি থেকেও প্রশ্ন আসে, কোন কারকে কোন বিভক্তি। সমাস খুবই ইম্পর্টেন্ট। তারপর কি আছে? উপসর্গ অনেক বেশি ইম্পর্টেন্ট। ভাইয়া এতই গরিব যে এখনো ঈদের শপিং, ভাই আমিও শপিং করি নাই, গত ঈদে যে পাঞ্জাবি ছিল ওটাই পরবো। ভাইয়াকে কিছু সালামি পাঠাও তোমরা এবং দ্রুত ভর্তি হও, তাহলে একটা পাঞ্জাবি কিনতে পারবো। তারপর দেখো সন্ধি ইম্পর্টেন্ট, প্রকৃতি প্রত্যয় ইম্পর্টেন্ট, বাক্য ইম্পর্টেন্ট, বাক্য বিভিন্নভাবে প্রশ্ন আসে। হ্যাঁ, তারপর কি আছে? বচন ক্রিয়ার কাল অর্থাৎ টেন্স অনেক বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ ভাইয়া পিডিএফটা দিয়ে অবশ্যই দিব স্যার, এসএস নিব। আচ্ছা আমি তোমাদেরকে সরে গিয়ে এই টপিকটা বোঝানোর পরে সরে যাব, তোমরা এসএস নিয়ে নিও। তারপর দেখো ধ্বনি ও বর্ণ, হ্যাঁ ইম্পর্টেন্ট। ধ্বনির পরিবর্তন খুবই ইম্পর্টেন্ট, ধ্বনির পরিবর্তন। তারপর কি? দ্বিরুক্ত শব্দও ইম্পর্টেন্ট। নত্যবিধান সত্যবিধান, হ্যাঁ নত্যবিধান সত্যবিধান থেকে প্রশ্ন আসে। উক্তি থেকে প্রশ্ন কম আসে, কিন্তু আমরা ছেড়ে দেওয়ার কি রিস্ক নিব না, কি করব না, ছেড়ে দেওয়ার রিস্ক নিব না। আচ্ছা তোমরা যারা আসো, তোমরা কি চাও যে তোমার বন্ধু বান্ধব ক্লাস করে? আর যদি তোমরা সালামি চাও তাহলে ক্লাসটা শেয়ার করে দাও। আমি সচরাচর ক্লাস শেয়ারের কথা বলি না, যেহেতু তোমরা অনেক বেশি অ্যাডভান্স, এই জন্য ক্লাস শেয়ার করে দাও। ক্লাস শেয়ার করে দিলে তোমাদের সালামি দিব, যাও। তারপরে দেখো অনুসর্গ থেকে প্রশ্ন আসে। অভিধানের বর্ণানুক্রম, এটা স্পেশালি এটা খুব বেশি ইম্পর্টেন্ট, এবং এটা তোমরা এইচএসসি তে পড়ো না। এইচএসসি তে না পড়ার কারণে এটা হচ্ছে 2 লাখ যদি স্টুডেন্ট পরীক্ষা দেয়, 1,80,000 স্টুডেন্ট এই সম্পর্কে জানেই না এই জিনিসটা কি। তারপর পদাশ্রিত নির্দেশক, এখান থেকেও বিভিন্ন প্রশ্ন আসতে পারে। এখন কি আমি এটাকে মুছে দিব? এটা স্ক্রিনশট নিয়ে নিবা নাকি তোমরা? ভাইয়ারা স্ক্রিনশট নিয়ে নিবা না? একটা স্ক্রিনশট নিয়ে নাও, আমি সরে গিয়েছি, স্ক্রিনশট নাও একটা।
স্ক্রিনশট নাও। হ্যাঁ সবই ইম্পর্টেন্ট সাজ্জাদ হোসেন, ইম্পর্টেন্ট সবগুলো অ্যাডমিশনের ক্ষেত্রে, সবগুলো অ্যাডমিশনের ক্ষেত্রে তোমার সবগুলো টপিকই ইম্পর্টেন্ট। অ্যাডমিশনের ক্ষেত্রে কি সবগুলো টপিক ইম্পর্টেন্ট। এখন বিরোচন অংশ, বিরোচন অংশ কি? বিরোচন অংশ যেগুলো হচ্ছে ঠাডা মুখস্থ করতে হবে, ঠাডা মুখস্থ। যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাও ভাই কিছু কিছু ক্ষেত্রে মুখস্থ করতে হবে। বলে না যে বোকারা মুখস্থ করে, আসলে না, তোমার নিজের নাম তোমার কি মুখস্থ। এই যে আম দেখলে চিন্তা পাবো, এগুলোও মুখস্থ। এই জন্য কি আমাদের কি করতে হবে? মুখস্থ করতে হবে। হ্যাঁ মেনশন করছে, গুড। একবারে বলেন সব গুরুত্বপূর্ণ, হ্যাঁ সবই গুরুত্বপূর্ণ, সবই গুরুত্বপূর্ণ। তারপর দেখো বাগধারা, বাগধারা থেকে প্রশ্ন আসে, এখান থেকে স্ক্রিনশট নিয়ে নাও। হ্যাঁ বিরোচন অংশ, প্রবাদ প্রবচন থেকে প্রশ্ন আসে, সমার্থক শব্দ ও বিপরীতার্থক শব্দ থেকেও কি আসে? প্রশ্ন আসে। পারিভাষিক শব্দ, পারিভাষিক শব্দ থেকেও প্রশ্ন আসে, গত বছর এসছে। শব্দার্থ থেকে প্রশ্ন আসে। এই শব্দার্থগুলো কই থেকে আসে জানো? এই শব্দার্থগুলো আসে হচ্ছে মেইনলি বাংলা প্রথম পত্র যেটা আছে আমাদের, বাংলা প্রথম পত্রের একটা শব্দার্থ টান দিয়ে দিবে, বলবে যে এটার এই শব্দের অর্থ কি। কি বলবে? এই শব্দের অর্থ কি? ভাইয়া নাম নিছে আমার, বাহ। আরে সাজ্জাদ এখানে নাম নেওয়ার কাছে ভাই, তুমি আমার ছোট ভাই। চিন্তা করছি সিআরএম এর পক্ষ থেকে ঈদের সালামি পাবো, তা দিয়ে কোর্সে ভর্তি হবো। হ্যাঁ হতে পারে। এই দেখো আমরা কিন্তু ঈদের একটা বেশ ভালো সালামি দিব। কাদেরকে দিব? যারা সিআরএম এর এখন যে এক্সাম ব্যাচ চলছে সম্পূর্ণ ফ্রি, এই যে ঈদের আগে এক সপ্তাহ পরীক্ষা হবে, এই পরীক্ষায় যাদের গড় মার্ক সব থেকে বেশি থাকবে তারা হচ্ছে সালামি পাবে। এবং আমরা প্রথম 10 জনকে প্রায় 3000 টাকার সমান সালামি দিব। বুঝতে পেরেছো? তারপরে দেখো অনুবাদ। হ্যাঁ অনুবাদটাও অনেক বেশি ইম্পর্টেন্ট। বিরোচন অংশ সবাই স্ক্রিনশট নিয়েছো? বিরোচন অংশের স্ক্রিনশট নিয়ে আমাকে জানাও। বিরোচন অংশের স্ক্রিনশট নিয়ে আমাকে জানাও। স্যার প্লিজ বলবেন সব গদ্য পদ্য পড়বো। গদ্য পদ্য আমি তোমাদেরকে পড়িয়ে দিব। গদ্য পদ্য নিয়ে কোনো টেনশনের কারণ নেই। গদ্য পদ্য কি করব? আমি তোমাদেরকে পড়িয়ে দিব। এখন আসি বুক লিস্ট। তার আগে একটা গল্প বলি, শুনো। আমি যখন ক্লাস 6-এ পড়তাম, হ্যাঁ 6-7-এ যখন পড়তাম, তখন ওই স্কুলের যারা ফার্স্ট বয়, সেকেন্ড বয়, থার্ড বয় ছিল, আমি কিন্তু কখনো ফার্স্ট বয় ছিলাম না কোনো স্কুলেরই। হ্যাঁ ওখানে হতো কি, ওদেরকে ভাবতাম যে এরাই হয়তো বুয়েটে চান্স পাবে, এরাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে, এরাই মেডিকেলে পাবে। কিন্তু দিন শেষে কি হয়েছে জানো? ওদের ভিতরে আলাদা একটা গার্ডস ছিল যে আমি তো ফার্স্ট বয়, আমি তো সব পারি। এই জন্য ওরা খুব বেশি গুরুত্ব দেয় নাই। তারপর হয়েছে কি, এইচএসসি পরীক্ষার পরে বিভিন্ন ভংচং করে ঘুরিয়ে বেরিয়েছে। কিন্তু আমি খুব বেশি ভালো স্টুডেন্ট না, কিন্তু আমি কি জানো, আমি অনেক বেশি কনসিস্টেন্ট ছিলাম। আমার মনে হয়েছে যে ও যদি পারে আমিও পারবো। ও তো বাড়িতে ভাত খাই, আমিও বাড়িতে ভাত খাই, তাহলে আমি কেন পারবো না? হ্যাঁ এই জন্য আল্লাহ সবসময় ধৈর্যশীল এবং পরিশ্রমীদের সাথে আছেন। ঠিক আছে? তুমি মনে করতে পারো যে ভাই আমার তো এসএসসিতে এ গ্রেড পাইছি, আমার বন্ধুরা সব গোল্ডেন পাইছে, তো কি হয়েছে ভাই? তোমার প্রত্যেক বছর কত 80,000 90,000 করে গোল্ডেন পাই, সবাই তো চান্স পায় না। আমার নিজে দেখা, আমার ব্যাচমেট ঢাকা কলেজ তো বাংলাদেশের ভিতরে সব থেকে ভালো কলেজের ভিতরে পড়ে, ভালো স্টুডেন্টরা পড়ে ওখানে। ঢাকা কলেজে যে ফার্স্ট বয় ছিল সে আমার থেকে পিছনে সিরিয়াল আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে। হ্যাঁ ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ক্ষেত্রে সে অনেক কিছু পারে, এই সেই ভংচং, চান্সই পায় না, তারপর ওয়েটিং লিস্ট থেকে সে চান্স পেয়েছে। এই জন্য তোমাদেরকে বারবার বলছি ধৈর্য ধরে, ভাইয়েরা যেভাবে বলছে এইভাবে শুনো এবং কনসিস্টেন্ট ভাবে যে হ্যাঁ আমার হবে, আমারই হতে হবে, তারপরে বাকিটা আল্লাহ ভরসা। নিজের সাথে চিট না করে পড়াশোনা করতে হবে, তাহলে ইনশাল্লাহ ভালো কিছু হবে। বুঝতে পেরেছো? আমিও এমন মনে করি। জি তোমার হচ্ছে কনসিস্টেন্সিটা হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। সবসময় দেখবা মেধাবীরা সব জায়গায় ভালো করে না, কনসিস্টেন্টরা সব জায়গায় ভালো করে। মেধাবীরা হয়তো শর্ট টাইমের জন্য একটা ঝলক দেখায়, তারপরে কিন্তু তারা হারায় যায়। কিন্তু তোমার যারা কনসিস্টেন্ট এরা লেগে থাকে, এবং লেগে থেকে দেখবা আলটিমেটলি তারা তাদের গোল অ্যাচিভ করে ফেলে। বুঝতে পেরেছো? তারপরে দেখো তো, যে কোনো মূল্যে 3000 টাকা সালামি দেওয়া লাগবে। বোর্ড পরীক্ষার চিন্তা ঈদের আগে করব, ঈদের পরে করো না। বোর্ড পরীক্ষার চিন্তা ঈদের পরে করা যাবে না ভাই, খুবই কাছে চলে আসছে তোমাদের পরীক্ষা। এবং এবার যে আমাদের এহসানুল হক স্যার যিনি আছেন, উনি কিন্তু একটু ঘাটটারা মানুষ, পরীক্ষা কিন্তু খুব স্ট্রিক্টলি নেবেন। বুঝছো? এবার আসো বুক লিস্ট। বুক লিস্ট কি? এটা হচ্ছে বিরোচন অংশের জন্য, বিরোচন অংশের জন্য এই বুক লিস্ট। বিরোচন অংশের জন্য কি? অভিযাত্রীর এটিএম, এই বইটা খুবই ভালো। এই বই হচ্ছে মুখস্থ বিদ্যা হচ্ছে ছবি থেকে করা যায়, এটা হচ্ছে এটিএম এর এই বুক দেখলে বোঝা যাবে। তারপরে কি? কিংবদন্তি। তোমার ফরহাদ ভাইয়া মানে আমি হচ্ছে এই কিংবদন্তি বই পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছি। আমি একদম ফ্রিতে বলে দিলাম, আমি এই কিংবদন্তি বই পড়ে কি কোথায় চান্স পাইছি? ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছি। এবং এই কিংবদন্তি বই পড়েছি আমি এইচএসসি পরীক্ষার
5 মাস আগে থেকে, এইচএসসি পরীক্ষার কয় মাস আগে থেকে? 5 মাস আগে থেকে আমি এই কিংবদন্তি বই পড়েছি। এখন দেখো কিংবদন্তি বই পড়ার সুবিধাটা কি, বা আরো একটা বই বলে দিই, অভিযাত্রী বাংলা সাহিত্য ব্যাকরণ, এই দুইটা বই সেম, তোমরা এই দুইটা বই কিনতে পারো। হ্যাঁ, বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের জন্য এই দুইটা বই কিনবা। এখন দেখো এই বই পড়ার সুবিধাটা কি, আজকের এক্সাম ভালো হয় না, আরে আজকে হয় না আরেকদিন হবে। দেখো আজকের পরীক্ষা তুমি অ্যাডমিশনের বইগুলো কি থাকে জানো, অনেক বেশি ডিটেলসে লেখা থাকে, ধর প্রত্যেকটা লাইন ভেঙে ভেঙে ব্যাখ্যা দেয়া। স্পেশালি হচ্ছে যেহেতু আমি এই বইটা পড়ছি, এই কিংবদন্তিটা যেহেতু আমি পড়ছি, এই বইটা সম্পর্কে আমি খুব ভালো বলতে পারবো। এই বই ভেঙে ভেঙে ব্যাখ্যা দেয়া। এখন তুমি যখন ভেঙে ব্যাখ্যা দিয়ে এগুলো পড়বা, সব থেকে ক্রিটিক্যাল প্রশ্নগুলো সলভ করবা, তখন তোমার বোর্ড কোশ্চেন দেখে কি মনে হবে জানো, আরে এ বোর্ড প্রশ্ন তো পারি ভাই, এ এত ইজি প্রশ্ন করছে কেন, তোমার লিটারালি এটা মনে হবে যে ধুর গুড়ার ডিবে কি প্রশ্ন করছে, এত সোজা। কিন্তু যারা হচ্ছে ওই যে টেস্ট পেপার সলভ করছে, মডেল কোশ্চেন সলভ করছে, তাদের কাছে এত বেশি ইজিলি হবে না। এখন যদি তুমি এই বই এই 4 মাস আগে থেকে পড়া শুরু করো, বোর্ড পরীক্ষা দেওয়ার জন্য তোমার প্রথম পত্র যে প্রিপারেশন, এই প্রথম পত্রের প্রিপারেশন হয়ে যাবে, প্রথম পত্রের প্রিপারেশন বোর্ড পরীক্ষার জন্য হয়ে যাবে। আর কিংবদন্তি তুমি একবার পড়েই ফেলছো ভাই, তার মানে কি অ্যাডমিশন পিরিয়ডে তুমি এটা কি করবা, রিভিশন দিবা। এবং এই কিংবদন্তি বই ধরে ধরে পড়ানোর দায়িত্ব বোর্ড পরীক্ষার আগে আমার। এই যে প্রি অ্যাডমিশন কথা শোনার জন্য মনে করো না যে প্রি অ্যাডমিশনে আমরা অর্ধেক পড়াবো, অ্যাডমিশনে অর্ধেক পড়ানো। এই প্রি অ্যাডমিশন ফুল কোর্সটাই তোমাদেরকে এইচএসসি এবং কি অ্যাডমিশন ফোকাসড, বুঝতে পেরেছো, একদম টোটাল একটা প্যাকেজ। সবাই বুঝতে পেরেছো? রেজাল্ট কই দেওয়া হয়েছে, রেজাল্ট তোমাদেরকে একবারে পাবলিশ করা হবে। তারপর দেখো সিএডএমই লেকচার শিট, তোমরা যারা ভর্তি হয়েছে অলরেডি, আমাদের অনেকেই ভর্তি হয়ে গেছে, তাদেরকে আমরা সিএডএমই যে লেকচার শিটগুলো আছে এগুলো আমি নিজে বানাবো, বিভিন্ন বই থেকে যতগুলো ইম্পর্টেন্ট টপিক আমি সামারাইজ করে এসেন্স নিয়ে তোমাদেরকে একটা পিডিএফ লেকচার শিট দিয়ে দিব। এই বই যখন তোমরা প্র্যাকটিস করবা 3টে বই, তারপর সিএডএমই লেকচার শিটটা নিয়ে কি করবা, আরো একবার রিভিশন দিবা। ঠিক আছে, রিভিশন দিবা, পাশাপাশি কি করবা, এখানে যে প্র্যাকটিসগুলো দিব আমি চেষ্টা করব সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো প্র্যাকটিসে দেওয়ার জন্য। এই সিআরএমই লেকচার শিটটা খুব ভালো করে পড়বা। ঠিক আছে, এই যে সিআরএমই লেকচার শিটটা কি করবা, খুব ভালো করে পড়বা। এবং সব থেকে ইম্পর্টেন্ট কি, মূল বই। এই যে সব থেকে ইম্পর্টেন্ট কি, মূল বই বাদ দিয়ে তুমি অ্যাডমিশন অথবা বোর্ড পরীক্ষা কোনো জায়গায় কি করতে পারবে না, ভালো করার কোনো সুযোগ নেই। মূল বই যদি না পড়ো তাহলে এটা ভালো করতে পারবে না। কি কাব্যের বিহঙ্গিনী, এই কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। সিআরএম এর হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগাযোগ করো। ভাইয়া বই দিলে ভালো হতো। ভাই বই তো দেওয়া পসিবল না, তোমরা বই হচ্ছে রকমারি থেকে আজকে বা কালকে অর্ডার দিয়ে ফেলো। আগে থেকে প্রিপারেশন শুরু করো, প্রিপারেশন তোমাদের জন্য অনেক বেশি ইজি হবে, এইচএসসি রেজাল্টও ভালো করতে পারবা। ঠিক আছে, বইয়ের প্রিপারেশন সবাই বুঝতে পেরেছো? বই কি তোমরা এটা ছবি তুলে নিয়েছো? বইয়ের কি এটা স্ক্রিনশট নিয়েছো নাকি বলো? বইয়ের স্ক্রিনশট নিয়েছো নাকি বলো? এটা স্ক্রিনশট নিতে পারো। ভাইয়া যাদের এখনো এইচএসসি এর সিলেবাস বাকি অনেকটা, তারা আগে থেকে অ্যাডমিশন জন্য প্রিপারেশন নিবে কেমন করে? আরে ভাই এইচএসসি এবং অ্যাডমিশন বই তো সেম, তাই না? বইটা সেম। এইচএসসিতে কি হয়, আমরা ভাষা একটা নলেজ নিয়ে পরীক্ষা দিই এবং অ্যাডমিশনে ডিপ নলেজ নিয়ে পরীক্ষা দিই। এখন তোমার কাছে আমি বলি, শোনো, এই প্রশ্নটা কে করলা? এই যে জয়েন আপ করছো। এখন ধরো তোমার কাছে আমি প্রশ্ন করি, ভাই তুমি যে কোনো পরীক্ষার ক্ষেত্রে এইচএসসি বলো অ্যাডমিশন হতো, তোমার একটা বিষয়ে হালকা ধারণা আছে, আরেকবারে হচ্ছে একটাই ডিপ ধারণা আছে, তুমি কোনটাই ভালো করবা? পরীক্ষা যত কঠিন হয় বলো কোনটাই ভালো করবা? অবশ্যই যেটা ডিপ নলেজ আছে। অ্যাডমিশনে কি করে, এই যে ডিপ নলেজ নিয়ে কাজ করে। অ্যাডমিশন কি করে, ডিপ নলেজ নিয়ে কাজ করে। এই জন্য তোমাদের সিলেবাস যেগুলো বাকি আছে ওইগুলো ডিপলি পড়তে হবে, এবং যেগুলো হয়ে গেছে ওইগুলো আরো ভালোভাবে রিভিশন দিতে হবে। তাহলে কি হবে, এর একটা ফুল কনসেপ্ট তুমি চোখ বন্ধ করলে বুঝতে পারবে যে এটা এইভাবে আছে, এটা এইভাবে আছে। বুঝতে পেরেছো? পরে 2-3 দিনের মধ্যে দিলে হবে না, আজকের পরীক্ষা আজকেই দিতে হবে। এগুলো লাইভ পরীক্ষা ভাইয়া, 15 মিনিট লাগবে মাত্র পরীক্ষা দিতে। এখন দেখো তোমাদের কি, আচ্ছা তোমরা কি সব ক্লান্ত হয়ে গেছো নাকি? দেখো তোমরা যারা পড়াশোনা করছো তোমাদের মূল উদ্দেশ্যটা কি? মূল উদ্দেশ্য কি? এক হচ্ছে বাবা মায়ের চাওয়া থাকে, 2 হচ্ছে সমাজে একটা রিকগনিশন দরকার, 3 কি আরাম আয়েশের একটা চাকরি বা কাজ একটা দরকার। এখন তুমি যদি দেখো ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু তোমার লাইফ সেট করে দিবে না, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় তোমাকে সুযোগ দিবে। ঢাকা বিশ্ববিদ্যালয় তোমার
ফ্রি হল দিচ্ছে, যেখানে তুমি ঢাকার মতো একটা জায়গায় থাকছো, তোমার কোনো ঝামেলা নাই। আর যেমন আমি আমার রুমে একা থাকছি, হ্যাঁ একটা রুম আছে, আমি ওখানে একা থাকি একদম ফ্রিতে। আরো কি আছে, তোমার যে এত ভালো ভালো টিচাররা পড়াচ্ছেন, ফ্রিতে পড়াচ্ছেন, খাবার দাবারের দাম কম, এত সুন্দর একটা ক্যাম্পাস, তারপর স্বপ্নের জায়গা তো স্বপ্নের জায়গায়, তাই না? ঢাকা বিশ্ববিদ্যালয় তোমাকে ফ্রি একটা ফিল্ড দিবে। তুমি নাটক করতে চাও, তুমি নাটক করতে পারবা। তুমি আবৃত্তি করতে চাও, তুমি আবৃত্তি করতে পারবা। তুমি ডিবেট করতে চাও, তুমি ডিবেট করতে পারবা। যেমন আমি হচ্ছে বিতর্ক করতে ভালোবাসি, আমি বিতর্ক করি, হ্যাঁ। মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমার মেধার যে চর্চার কেন্দ্রকে বলা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়। এই সুযোগটা তোমাকে সে করে দিবে। আর তোমার এইখানে আসার জন্য কি করতে হবে? প্রচুর পরিশ্রম করতে হবে। আর এই পরিশ্রমটা কয় মাসের? 7 মাসের। এই জন্য ভাইয়াদের কথা শুনো ভাই, আদা পানি খেয়ে লেগে যাও, ঠিক আছে? বুঝতে পেরেছো? পরীক্ষার গ্রুপ কোথায় পাবো আমি? সিআরডিএমি হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছে, বিভিন্ন জায়গায় লিঙ্ক দেওয়া আছে, ওখানে যুক্ত হও। সুমাইয়া আক্তার আমাকে পাঠিয়ে দিবা। এই তোমরা এত এই কথা বলো না, বুঝতে পেরেছো? এখন দেখো, এখন হচ্ছে ইম্পর্টেন্ট টপিকে যাই। এখন আমরা কি করব? কোশ্চেন সলভ করব। কি করব? কোশ্চেন সলভ করব। সাদিয়া ক্লাসে মনোযোগী হও, আপু ক্লাসে মনোযোগী হও। রাহাত ভাইয়া এখন থেকে শুধু কিংবদন্তি পড়লে হবে? তুমি এখন থেকে একটা মডেল টেস্ট বই পড়বা এবং কিংবদন্তি পড়বা, পাশাপাশি আমাদের সাজেশন তো তোমাদের দরকার হবে, কারণ একটা বই পড়ার জন্য বইয়ের ম্যানুয়াল লাগে, যে ভাইয়া কিভাবে পড়বো, কোন টপিক। আর আমরা বাংলা গ্রামার যেভাবে মুখস্থ করি, বাংলা গ্রামার কিন্তু মুখস্থ করার বিষয় না। বাংলা গ্রামার হচ্ছে ম্যাথের মতো। তোমাকে যখন একজন বুঝিয়ে দিবে এবং বুঝটা তোমার মাথায় ঢুকবে, তখন তুমি ইজিলি এগুলো সলভ করতে পারবা। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি মুখস্থ করে, আমি তোমাকে লিখে দিতে পারি, তুমি মুখস্থ করে পাস করতে পারবা না, পাসই করতে পারবা না ভাই। চান্স তো দূরে থাক, চান্স তারপর মেধা তালিকায় আসা, এগুলো দূরেই থাক, তুমি পাসই করতে পারবা না। এই জন্য মেন্টর বাদে, গাইডলাইন বাদে তুমি কখনো এখানে ভালো করতে পারবা না। বুঝতে পেরেছো? হ্যাঁ, ভণ্ডামি করতে দেবে, তোমার মতো ভণ্ডর জন্য দিবে না ব্যাককল। ভণ্ডামি করতে দিবে না মানে? আমি তো ভণ্ডামি করে বেড়াই। এই দেখো, আমার এক সিনিয়র ভাই আছে, নাম হচ্ছে আসিফ, বুঝছো? ওই বেটা কয়দিন আগে রাজু ভাস্কর্য ছিল না, রাজু ভাস্কর্য গেছে, গিয়ে লুঙ্গি পরে আন্দোলন শুরু করছে। তার আন্দোলনের বিষয় কি? আমার পোশাকের স্বাধীনতা আছে, আমি লুঙ্গি পরে ক্লাস করতে চাই, আমি লুঙ্গি পরে প্রেজেন্টেশন দিতে চাই। এই লেভেলে ভণ্ডামি চলে, বুঝছো? ভণ্ডামি দেখছো কি? এই যে তোমার নাম কি? তোমার নাম তো আরবিতে ভাই, আমি পড়তেও পারি না। হ্যাঁ, অভিযাত্রী বই এখন পড়লেই চলবে। আচ্ছা, এই দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে 25-26 সেশনের কি প্রশ্ন সলভ। আমরা কি করব এখন? প্রশ্ন সলভ করব। প্রশ্ন সলভ করব, খুবই মনোযোগী হও। অনেক আর কি আড্ডা হয়েছে, এখন আমি সিরিয়াস ভাই, ঠিক আছে? প্রশ্ন এখন সলভ হবে এবং আমরা বুঝবো যে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন কেমন আসে এবং এইচএসসি বোর্ড পরীক্ষার প্রশ্নটা কেমন আসে। দেখো, আহ্বান গল্পে, কোন গল্পে? আহ্বান গল্পে তিত্তিরাজ গাছ থেকে কোন লতা দুলছিল? কোন লতা দুলছিল? এই কমেন্ট করো, কোন লতা দুলছিল? আহ্বান গল্পে তিত্তিরাজ গাছ থেকে কোন লতা দুলছিল? কমেন্ট করো, দেখে কে পারে। তেলাকচু লতা, মাধবী লতা, স্বর্ণলতা, মাকাল লতা। বলো কোন লতা, কোন লতা দুলছিল? দেখি, সব করতে পারবা, তোমাদের জন্য উন্মুক্ত। হ্যাঁ পারবা, সব পারবা। আগে দেখো, আগে চান্স পেতে হবে ভাই। এটা দেখি, উত্তর দাও। 25-26 সেশনের কোশ্চেন, উত্তর দাও দেখি কোনটা হবে। উত্তর কোনটা হবে বলো তো দেখি, উত্তর কোনটা হবে? উত্তর কোনটা হবে? উত্তর কোনটা হবে কেউ বলতে পারবা? তেলাকচুলতা না, উত্তর এটা হবে না। হ্যাঁ সিরিয়াস হও। এই আবু বকর, ঠিক আছে, উত্তর বলো দেখি কোনটা হবে। উত্তর কোনটা হবে দেখি, বলো উত্তর কোনটা হবে। মুন্নি সিরিয়াস হলে হবে না, উত্তর করতে হবে। উত্তর করো ভাই, দেখি উত্তর কোনটা হবে। এই সি হবে না, সি হবে না, না স্বর্ণলতা হবে না, সিও হবে না। উত্তর কোনটা? ওটা হচ্ছে মাকাল লতা। উত্তর কি? মাকাল লতা। এই যে শিনু পেরেছে, মাকাল লতা। এবার কি তোমরা বুঝতে পারছো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন কেমন আসে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন কেমন আসে এবার বুঝতে পারছো? দেখো তো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন কেমন আসে বুঝতে পারছো? এইটা হচ্ছে বিষয়। দেখো, আহ্বান গল্পে তিত্তিরাজ গাছে কোন লতা দুলছিল? এই যে তিত্তিরাজ গাছে। এখন এই লাইনটা যদি তুমি মুখস্থ না করো, তুমি এই প্রশ্নের উত্তর করতে পারবে না ভাই। তুমি যতই প্রশ্ন সলভ করো না কেন, এই প্রশ্নের উত্তর কি করতে পারবে না? সলভ করতে পারবে না। এখন দেখো, এখানে কি খোকন কমেন্ট করছে, আমাদের সিলেবাসে এটা নাই ভাই। ঢাকা বিশ্ববিদ্যালয় শর্ট সিলেবাস মানে না। ঢাকা বিশ্ববিদ্যালয় তার ইচ্ছা মতো প্রশ্ন করে, সেই জন্য সবসময় কি করতে হবে? ফুল সিলেবাস পড়তে হবে। এখন দেখো, আমাদের কি, আমরা যখন কবিতা পড়ি, তোমাদের একটা সাজেশন দিই,
কবিতা, কবিতা পড়লে প্রত্যেক লাইন বাই লাইন মুখস্থ করতে হবে কবিতা। এটা তুমি আবৃত্তি করতে পারো আর না পারো, তোমার কি করতে হবে, এটা মুখস্থ করতে হবে। যাতে এই দেখো আহ্বান গল্পে তিত্তিরাজ গাছে কোন লতা ঝুলছিল, তুমি যদি এটাকে মোটামুটি মুখস্থ না করে এই উত্তর কখনো দিতে পারবা? পারবা? রনি খান কমেন্ট করছে ডি, হ্যাঁ হয়েছে উত্তর। তারপরে দেখো তো, তারপরে প্রশ্ন দেখো, আপনাগো দেশটা বড় জাহেলের দেশ, এই বাক্যে জাহেল শব্দটি কোন ভাষা থেকে এসেছে? এই যে জাহেল শব্দটি কোন ভাষা থেকে এসেছে বলো? এই যে আপনাগো দেশটা বড় জাহেলের দেশ, এটা কোন জায়গা থেকে এসেছে? এই প্রশ্ন কই থেকে এসেছে বলতে পারবা? এই প্রশ্ন কোন জায়গার? বাংলা বইয়ের কই থেকে এসেছে এই প্রশ্ন বলো দেখি। বাংলা বইয়ের যে আমাদের কি আছে, আমাদের একটা মাজার পূজার আছে না মুজিদ, যা একটা আমরা উপন্যাস পড়েছি, সেই উপন্যাসের কাহিনী এটা। এই যে দেখো একটু আগে বলছিলাম যে শব্দের উৎস আসে, এই যে জাহেল শব্দ, জাহেল শব্দ কোথা থেকে এসছে? জাহেল শব্দ এসেছে আরবি ভাষা থেকে। জাহেল শব্দ কই থেকে এসছে? আরবি ভাষা থেকে। এই আরবি ভাষা, এই যে প্রশ্ন, তুমি যতই আরবি ভাষার ভোকাবুলারি মুখস্থ করো না কেন তুমি পারবা না যদি তুমি বাংলা প্রথম পত্র খুব ভালো করে না পড়ো। তোমার প্রত্যেকটা লাইন মোটামুটি কি থাকা লাগবে, মুখস্থ থাকা লাগবে, প্রত্যেকটা লাইন না, গুরুত্বপূর্ণ লাইনগুলো। এবার গুরুত্বপূর্ণ লাইন তুমি বুঝবা কি করে ভাই? এই যে মিরন কমেন্ট করেছে আরবি। এই মিরন, তোমার তো নাম দেখি সিরাজউদ্দৌলার নাটকের মতো নাম রে ভাই। জাভেদ সরকার আরবি ভাষা থেকে। সাদিয়া উর্দু হবে না ভাইয়া? ভাইয়া বলে হবে এ, আরে আল্লাহ রে, এত ভণ্ডামি করলে হবে না আরে না। তারপরে দেখো জলধি এর উচ্চারণ কি? জলধি এর উচ্চারণ কি হবে বলতে পারবা? এটার উচ্চারণ কি হবে দেখো, এটার উচ্চারণ কি হবে, এটার উচ্চারণ কি হবে দেখো তো, এটার উচ্চারণ কি হবে দেখি কে পারে? এটার উচ্চারণ কি হবে দেখো তো। বর্গের জ আছে, ল আছে এবং ধয় রস্যি আছে, এটা উচ্চারণ কি হবে? কমেন্ট করো, কমেন্ট করো, উচ্চারণ কি হবে দেখো তো। আপনি বলার আগে উত্তর বলছি ভাই, গুড। তোমার নাম কি? নাম তো পড়তে পারলাম না রে ভাই। দেখো এটা কি আছে, যখন আমরা শব্দ মধ্যস্থ অধ্বনি নিয়ে আলোচনা করব, কি নিয়ে? শব্দ মধ্যস্থ অধ্বনি নিয়ে আলোচনা করব। এখন যদি জলধিটা আমি লিখি, বর্গীয় জ লিখলাম, ল লিখলাম এবং ধ লিখলাম। এখন দেখো আমরা জানি প্রত্যেকটা বর্ণের সাথে কি থাকে, একটি হিডেন অ থাকে। কি থাকে? অ থাকে। যেমন আমি যদি বলি ল, এটা একটু টেনে বলি ল, এই যে শেষের দিকে আমি যে অ বলছি নাকি ল বলছি তোমরা কি বুঝতে পারছো? ল বলছি নাকি অ বলছি? দেখো ল আস্তে বললে কি ল শোনা যাচ্ছে, কিন্তু যদি জোরে বলি ল, শেষের দিকে কি অ আছে না, তার মানে কি হিডেন অ আছে নাকি নেই? হিডেন অ আছে। এখন এই যে অ এর পরে যদি রস্যিকার, দীর্ঘিকার, রি, একার এগুলো থাকে, অ এর উচ্চারণ কেমন হয়? অ এর উচ্চারণ হয় ও এর মতো। তাহলে উত্তর কোনটা হবে দেখো তো, উত্তর কোনটা হবে দেখো, উত্তর হবে হচ্ছে সি নাম্বার। উত্তর সি নাম্বার হবে। অনেকেই পেরেছো, জি অনেকেই পেরেছো। মিথিলা খ বলেছো, ভুল হয়েছে। শিনুর ভুল হয়েছে। রিপা দেওয়ান এটাও ভুল হয়েছে। উত্তর হবে জলধি। এবার বুঝতে পেরেছো? তোমার কি মনে হয় যে অ্যাডমিশনের আমাদের যে প্রশ্ন এবং বোর্ড পরীক্ষার প্রশ্ন এক কাজ দিয়ে চালাই দেওয়া যাবে, অথবা এটা 3 মাসের প্রিপারেশনে শেষ হবে? তোমরা বলো দেখি, হবে শেষ? তারপরে প্রশ্ন দেখো, যেমন কুকুর তেমন মুগুর। যেমন কুকুর তেমন কি? যেমন কুকুর তেমন মুগুর, এটা হচ্ছে গ্রাম বাংলায় বেশ প্রচলিত একটি কি সেইং আর কি। এখন এই যে এখানে যেমন তেমন কি বলো দেখি, শুনতে খুব ভালো লাগলো, প্রশ্ন কিন্তু কঠিন। এই যে শাহাবুদ্দিন কমেন্ট করেছে যে সে সিআরএমই পেইড ব্যাচের স্টুডেন্ট। তুমি কি অ্যাডমিশন ব্যাচে ভর্তি হয়েছো? অ্যাডমিশন ব্যাচে খুব তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও। যেমন কুকুর তেমন মুগুর, এই যে যেমন তেমন, এই যে যেমন তেমন এগুলো কি? যেমন তেমন হচ্ছে কি এখানে সর্বনাম। যেমন তেমন কি সর্বনাম। এখন যে বাক্যের যেমন তেমন, যে সে প্রথম অংশ দ্বিতীয় অংশের উপর ডিপেন্ড করে, প্রথম অংশ দ্বিতীয় অংশের উপর ডিপেন্ড করে বা দ্বিতীয় অংশ প্রথম অংশের উপর ডিপেন্ড করে, সেগুলোকে কি সর্বনাম বলে? বুঝতে পেরেছো? এটা উত্তর হচ্ছে সাপেক্ষ, সাপেক্ষ সর্বনাম। এই যে সানজিদার হয়েছে, সানজিদা সীমা তুমি তো ভালো করছো, ভালো হয়েছে তোমার উত্তর।
তারপরে প্রশ্ন দেখো, ইহার গতি সহজ, দীপ্তি নির্মল, সৌন্দর্যের সুচিতা অপূর্ব বাক্যাংশটি কোন রচনার অন্তর্গত? দেখো একটা কি তুলে দিয়েছে, একটা বাক্য অংশ তুলে দিয়েছে, পুরা কি তুলে দিয়েছে, একটা পুরো বাক্য অংশ তুলে দিয়েছে। দেখো তো 5 নম্বর প্রশ্ন দেখো, ইহার গতি সহজ, দীপ্তি নির্মল, সৌন্দর্যের সুচিতা অপূর্ব, একটা গল্পের বাক্য অংশ তুলে দিয়েছে। এই যে বাক্য অংশ, এটা কোন জায়গা থেকে নেওয়া হচ্ছে এবার বলো দেখি। তুমি এখন দেখো এই যে গল্প থেকে বাক্য অংশটা তুলে দিয়েছে, তোমার যদি প্রিপারেশন ভাই ভালো না থাকে তাহলে তুমি মাথা কুটে এইভাবে মাথা খুঁজবা, বুঝছো, পরীক্ষার ভিতরে, তারপর তুমি উত্তর দিতে পারবে না। উত্তর কি হবে দেখো তো, এটার কি, এই যে সীমা কমেন্ট করেছে অপরিচিতা, অপরিচিতা, অপরিচিতা। হ্যাঁ ঠিক আছে, উত্তর হবে কি অপরিচিতা। যখন হচ্ছে রবীন্দ্রনাথ অপরিচিতার কি করছিল, তার চেহারা বর্ণনা করছিল, তার সৌন্দর্য বর্ণনা করছিল, তখন কি বলেছিল, ইহার গতি সহজ, দীপ্তি নির্মল, সৌন্দর্যের সুচিতা অপূর্ব। অর্থাৎ আমরা এখান থেকে কি বুঝি, অপরিচিতা নামে যে নারীটি ছিলেন, যে ক্যারেক্টার ছিলেন, তার চেহারা খুবই সুন্দর ছিলেন, তার চলন বলন কথাবার্তা খুবই সুন্দর ছিলেন, কিন্তু অনুপম তো কি একটা অপদার্থ। অনুপম কি একটা অপদার্থ, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়লে কি এত অপদার্থ হতো না। এই অনুপম অপদার্থ, এই কি আমাদের এর নাম কি, অপরিচিতা গল্পের যে অপরিচিতা, যাকে আমরা চিনি না, তার কি কাছে টেনে নিতে পারে নাই, তাকে কি করতে পারে নাই, বিয়ে করতে পারে না। কারণ কি, সে অনুপম কি ছিল, একটা অপদার্থ। তাকে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ানো যেত তাহলে তো সে একটু পদার্থ হতো। বুঝতে পেরেছো? তাহলে আমাদের কত ক্রিটিক্যালি পড়তে হবে, বুঝতে পেরেছো নাকি? এই যে এগুলো কিভাবে মনে রাখবো ভাইয়া, এই জন্যই তো তোমাদের সঠিক গাইডলাইন, স্ট্র্যাটেজিক পড়াশোনা দরকার আপু। যদি তুমি গরুর মতো সব পড়ে যাও, তুমি কখনোই মনে রাখতে পারবে না কোন জায়গা থেকে কি মনে রাখতে হবে, কিভাবে মনে রাখতে হবে। এই জন্যই তোমাদের সাথে আছি আমি, বুঝতে পেরেছো? অনুপম ভালো, এই অনুপম ভালো, গাধা। সীমা অনুপম ভালো, তাই না? দেখো তারপরে প্রশ্ন দেখো, কলকাতায় ব্যবসা করার অনুমতি পাওয়ার জন্য ইংরেজরা মানিকচাঁদকে, এই যে মানিকচাঁদকে কত টাকা দিয়েছিল, মানিকচাঁদকে কত টাকা জরিমানা দিয়েছিল বলো তো, নজরানা দিয়েছিল, মানিকচাঁদকে কত টাকা নজরানা দিয়েছিল? এটা কোন অংশের, এটা কোন গল্প থেকে এসেছে বলো দেখি, এটা কোন গল্প থেকে এসেছে বলো? এই যে জান্নাত বুঝতে পারছে, আসলেই অপদার্থ, অনুপম কিন্তু আসলেই অপদার্থ ছিল। 6 নম্বর প্রশ্ন দেখো, কলকাতায় ব্যবসা করার অনুমতি পাওয়ার জন্য ইংরেজরা মানিকচাঁদকে কত টাকা নজরানা দিয়েছিল? এটা কি কোন জায়গা থেকে এসেছে? এটা এসেছে আমাদের সিরাজউদ্দৌলা নাটক আছে না, পড়েছো? এই নাটক কে কে পড়ছো বলো তো দেখি, নাটক কে কে পড়ছো? এই রিয়ার তোমরা সব এর থেকে আসো, সবাই এর থেকে ফিরে আসো। অনুপমের চিন্তা বাদ, এখন সিরাজউদ্দৌলা চিন্তা করবো। এই যে এখানে একজন কমেন্ট করছে, তাসফিয়া কমেন্ট করেছে 12,000 টাকা দিয়েছিল। হ্যাঁ উত্তর হয়েছে তাসফিয়া, গুড, ভেরি গুড। তার মানে তুমি হচ্ছে নাটক খুব ভালো করে পড়ছো। এই এসকে রাশেদুল ভুল হয়েছে, 17 হবে না, 18 হবে না, 13 হবে না, উত্তর কি 12,000। বুঝতে পেরেছো আপু? তোমরা কি তাহলে এখন বুঝতে পারছো যে প্রশ্ন কি পরিমাণ ডেপথ থেকে আসে? তোমরা যদি ভাষা এখন পড়াশোনা করো তাহলে কি আসলে অ্যাডমিশনে ভালো করা যাবে বলে তোমাদের মনে হয়? আর তোমাদের কি মনে হচ্ছে যে পরীক্ষার আগের 3 মাস পরে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যাবো, এটা কি এখন আসলে সম্ভব মনে হচ্ছে প্রশ্ন দেখে? তোমাদের কি মনে হচ্ছে? কিন্তু আমার মতে কি জানো, এই যে বছরের প্রশ্নটা সলভ করছি, এই বছর প্রশ্ন খুব ইজি আসছিল, প্রশ্ন এর থেকেও মাঝে মাঝে কঠিন আসে। তাহলে তোমার কি মনে হচ্ছে যে ভালোভাবে যদি পড়াশোনা না করি, আমি গাইডলাইন ছাড়া পড়াশোনা না করি, কোনো টিচারের আন্ডারে থেকে পড়াশোনা না করি, আগে থেকে পড়াশোনা না করি, তাহলে কি ভালো করা সম্ভব মনে হচ্ছে? সম্ভব কিন্তু না। এই জন্য তোমাদেরকে বারবার বলছি, তোমরা আমাদের নিয়মিত স্টুডেন্ট, আমরা চাই তোমরা ভালো করো। তাহলে আমি বলবো যে এই শিনু ভালো করেছে, মুন্নি ভালো করেছে, কিন্তু তোমরা ভাই সতর্ক হচ্ছ না। আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব ভাই, তোমাদের বড় ভাই হিসেবে তোমাদের কাছে রিকোয়েস্ট করব, ভাইয়া বা আপু, একটু সচেতন হয়ে আগে ভাগে প্রিপারেশন শুরু করো। তারপরে তো তোমার ভাইয়া আছে, তাই না? এই যে সিরাজউদ্দৌলা পড়া হয় নাই কারণ সিলেবাসে নেই, পড়বো ইনশাআল্লাহ, তাড়াতাড়ি পড়ে ফেলো রে ভাই। তারপর দেখো কোন শব্দ বা শব্দগুচ্ছ, এখানে কি হবে, শব্দগুচ্ছ হবে। কোন শব্দ বা শব্দগুচ্ছ 19 ফেব্রুয়ারি 1969 কবিতায় নেই? কোন শব্দ বা শব্দগুচ্ছ? এই যে
মইনুল ইসলাম কোর্সে ভর্তি হয়েছে ভাইয়া, গুড। মইনুল ইসলাম তুমি তোমার ফ্রেন্ডদেরকেও বলে দাও খুব তাড়াতাড়ি ভর্তি হওয়ার জন্য, কারণ ক্লাস ফুল দমে শুরু হয়ে গিয়েছে, তাই না? এখন দেখো কোন শব্দ বা শব্দগুচ্ছ ফেব্রুয়ারি 1969 কবিতায় নেই? কোন কবিতায় ফেব্রুয়ারি 1969 কবিতায় কোন শব্দগুচ্ছ নাই? দেখো তো আমরা কোন কবিতার কথা বলছি? কোন কবিতার কথা বলছি? ফেব্রুয়ারি 1969 কবিতার কথা বলছি। এটা কোন শব্দ নাই দেখো তো, কোন শব্দ নাই দেখো? ভরপুর, ভরপুর, ভরপুর শব্দ আছে, স্মৃতিগন্ধে ভরপুর আছে, সন্ত্রাস শব্দ আছে, মানবিক বাগান শব্দও আছে। তাহলে উত্তর কোনটা হবে? উত্তর হবে হচ্ছে গ। এই যে আবাহন শব্দটা কি? আবাহন শব্দটা 1969 কবিতায় নাই, ফেব্রুয়ারি 1969 কবিতাটা নাই। মিলন কমেন্ট আছে এটাই মনে হচ্ছে আমাদের সাথে বৈষম্য করা হচ্ছে। আচ্ছা বুঝলাম না, ছেলেরা কমেন্ট কি ফায়দা? আরে ভাই তুই তো খুবই বদ আছিস বুরান, আমি তোদের কমেন্ট পড়ি না বেটা। আচ্ছা তোরা তো উত্তর দিচ্ছিস না, তোরা তো ফাঁকিবাজ, তোরা উত্তর দে মেয়েদের মতো, তোর আপুদের মতো তোরা উত্তর দে, তোরা তো উত্তর দিস না, ফাইজলামি করার সময় তোরা আছিস, তুই তো ভালো বদ আছিস। তারপরে দেখ কোন শব্দ বা শব্দ, কোন শব্দ বা শব্দগুচ্ছ ফেব্রুয়ারি 1969 আছে? উত্তর হবে কি? আবাহন। এখন দেখ তুই যদি এই কবিতা খুব ডিটেলসে পড়াশোনা না করিস, এটা যদি তুই ঠাড়া মুখস্থ না করিস, তাহলে তুই বুঝবি কি করে যে এই 3টা শব্দ আছে? তো যদি মুখস্থ নয় তুই কি বলতে পারবি এই 3টা শব্দ আছে? পারবি না। এই জন্য কি এই আবাহন শব্দ নেই এটা জানতে হলে তোমার আগে কবিতা ভাইয়া মুখস্থ করতে হবে, মুখস্থ করে জানতে হবে যে কোন কোন শব্দ আছে, তাহলে তুমি এই প্রশ্ন পারবা, নাইলে পারবা না। আর যদি এই প্রশ্ন না পারো তাহলে তুমি কি ফেল, তোমার যে ডিউ টার্গেট এটা যাবে গা। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? বই থেকে বলে দিয়েছি, কিন্তু তুমি তো পরীক্ষার সময় বই পাবা না রে ভাই। গমনের ইচ্ছা, গমনের ইচ্ছাকে এক কথায় কি বলে? গমনের ইচ্ছাকে এক কথায় কি বলে? নাটক এখনো পড়া হয় না। এই রে ভাই তোমরা এখনো নাটক পড়ো নাই, নাটক যদি এখনো না পড়ো তাহলে শেষ করবা কি করে? গমনের ইচ্ছাকে এক কথায় কি বলে দেখো তো? যুগুপসা বলে না, গমন ইচ্ছা বলে না, জঙ্গম বলে না, বলে কি জিজ্ঞাসা। এটা হচ্ছে কি বিরোচনের প্রশ্ন। বলেছিলাম না একবার যে প্রত্যেক বছরই 2টা থেকে 3টা করে বিরোচন থেকে প্রশ্ন আসে, এ থেকে একটা এসেছে। ভাই যেই গালি দেয় রে, এই গালি টালি কিছু না, ভালো করে পড়াশোনা করো। তারপর দেখো কোন শব্দগুচ্ছতে আবিধানিক ক্রম সঠিক? এই প্রশ্নটা খুব বেশি ইম্পর্টেন্ট এবং তোমাদের জন্য কঠিন লাগবে। এই প্রশ্নটা তোমাদের জন্য কঠিন লাগবে কারণ এইচএসসি তে কিন্তু এই সিলেবাসটা নাই। দেখো আবিধানিক শব্দক্রমটা কি? তোমরা কি জানো অভিধান কি? আসলে তোমরা জানো নাকি অভিধান কি? মেয়েরা পারলে বলবে না, আগে আমাকে বলবে, আমি উত্তর দিব। এই বলো, এটা বলো দেখি, সাজ্জাদ বলো আবিধানিক ক্রম কি? দেখো আবিধানিক ক্রমের কাহিনী হচ্ছে, অভিধান কি তুই জানিস ভাই? সাজ্জাদ তুই কি জানিস অভিধান জিনিসটা কি? অভিধান হচ্ছে ডিকশনারি, বাংলা যে ডিকশনারি আছে এটাকে আমরা বাংলায় কি বলি? অভিধান। অভিধানে যাতে সহজে অক্ষর খুঁজে পাওয়া যায়, শব্দ খুঁজে পাওয়া যায়, এই জন্য একটা অভিধানিক ক্রম মেনটেন করে, যেমন অ, তারপরে আ, তারপর রস্বই, তারপরে দীর্ঘই, এইভাবে অভিধানিক ক্রম থাকে। যেই শব্দটা শুরু হয়েছে কি দিয়ে? অ দিয়ে, সেই শব্দটা অভিধানের একদম প্রথম আছে। তারপরে আ দিয়ে, সেই শব্দগুলো অভিধানের অ এর পরে আছে। তারপরে ই দিয়ে, সেগুলো 3 নম্বরে আছে। বুঝতে পেরেছো? এখন দেখো এই জায়গার প্রশ্নটা দেখো, আগে দেখো কোনটা কোনটা হবে না। এই 3টা হচ্ছে হবে না। হ্যাঁ তোমাদেরকে এইটা বুঝাই, বুঝতে পারছো? চলো ধারাবাহিক মুখস্থ করে। এই ধারাবাহিক মুখস্থ লাগবে না রে ভাই, এটা ক্রিটিক্যালি পড়তে হবে। তারপর দেখো সাথে দেখো আমার কাছে ডিকশনারি ঠিক আছে, তাসপিয়া ভাইয়া আর তো পারতেছে না। আরে হবে হবে, আমি আছি না। দেখো প্রথমে অ আছে, এখানে ও আছে, এখানে ও আছে, এখানে ও আছে, আছে না? তারপর দেখো তো দন্ত ন, দন্ত ন, দন্ত ন, তারপরে ম। এইটা হচ্ছে ঠিক। তোমাদের আবিধানিক শব্দনৈকট্যমিক এটা হচ্ছে আমি টোটালি একটা আলাদা ক্লাসে পড়াবো, এভাবে স্লাইড বানিয়ে আলাদা ক্লাসে পড়াবো। এখানে যেহেতু অনেক বড় আর তোমাদের অনেক প্রশ্ন একদিনে সলভ করাচ্ছি, তোমাদের কাছে কি লাগবে? কঠিন লাগবে। বুঝতে পারছো? তোমরা যদি এখনই বলো যে আমি পারি না ভাই, আমি পারি না, আমার আর হচ্ছে না, তাইলে তো সমস্যা। তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে গেলে, ধরো আমি যখন পড়তাম, তোমাদের অনেকের প্রশ্ন আছে না যে ভাই কয় ঘন্টা করে পড়বো, কয় ঘন্টা করে পড়বো। আমি ঠিক করেছিলাম যে আমি আসলে কয় ঘন্টা পড়বো না, কারণ অ্যাজ এ স্টুডেন্ট আমার কাজ তখন ছিল কি? আমার কাজ ছিল তখন পড়াশোনা করা। আমি ভাবতাম যে আমার খাওয়া, ঘুম, নামাজ, এই 3টা বাদ দিলে যে সময়টুকু থাকে ওই সময়টুকু আমার পড়া উচিত। ওর ভিতর থেকে আমি কয় ঘন্টা বাদ দিব? আমার এরকম হয়েছে যে আমি 18 ঘন্টা পড়ছি, এরকম হয়েছে আমি 16 ঘন্টা পড়ছি, এরকম হয়েছে। আমার একটা ফ্রেন্ড ছিল, সে একটা মেডিকেলে পড়ে,
সে 48 ঘন্টা পড়ছে একদিন, কোনো ঘুমায় নাই, একটানা পড়ছে 48 ঘন্টা। এখন তো আমাদের নিয়মিত পড়াশোনা লাগে না, এই জন্য পড়তে হবে, কনসিস্টেন্সি মেনটেন করতে হবে, হার্ডওয়ার্ক করতে হবে। তুমি যদি হার্ডওয়ার্ক করো, আল্লাহ তোমাদেরকে কি করবে না, কখনো ঠকাবে না। আল্লাহ পরিশ্রমীদেরকে কখনো ঠকাবে না। তুমি একবার ভাবো, তোমার একটা ফ্রেন্ড, তার মাথার ব্রেন খুব ভালো, হ্যাঁ, সে প্রতিদিন পড়ে 2 ঘন্টা। এবার তোমার মাথার ব্রেন হচ্ছে এভারেস্ট, তুমি পড়ো 6 ঘন্টা প্রতিদিন। তাহলে তোমার কি মনে হয়, এখানে যদি আল্লাহ আমাদের সাথে ইনসাফ করে, জাস্টিস করে, তাহলে কার চান্স পাওয়ার কথা? যে 2 ঘন্টা পড়ে, না যে তুমি 6 ঘন্টা পড়ছো তারপর? অবশ্যই তোমার পাওয়ার কথা ভাই, কারণ তুমি পরিশ্রম বেশি করছো, আল্লাহ তোমাকে দিবে। বুঝতে পেরেছো? তারপরে বসো, দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন কে, বলো তো দেখি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কে ছিলেন, বলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কে ছিলেন? আখতারুজ্জামান ইলিয়াস? না। শামসুন নাহার? না। সৈয়দ আলিউল্লাহ? না। উত্তর হবে কি? জসিমউদ্দিন। জসিমউদ্দিন, পল্লীকবি জসিমউদ্দিন, উনি তার কর্মজীবনের প্রথম ভাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন। কোন দিকে? একদম প্রথম দিকে তিনি কি ছিলেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন। তারপরে কি ভাই, 48 ঘন্টাও সম্ভব। সে 48 ঘন্টাই পড়ছে, সে আমার সাথে একসাথেই মেসে থাকতো, 48 ঘন্টা পড়ছে টানা। হ্যাঁ, এই 4 ঘন্টা করে তুমি পড়ো না, শোনো, এই 4 ঘন্টা তুমি যদি নিয়মিত পড়ো, তুমি ভাই অনেক ভালো করতে পারবা। আমি গ্যারান্টি দিতে পারি তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা, যদি তুমি 4 ঘন্টা নিয়মিত পড়তে পারো। নিয়মিত, আজকে 4 ঘন্টা পড়লাম, কালকে পড়লাম, এরকম করলে হবে। কিন্তু তুমি যদি পড়তে পড়তে বাদ দাও, একদিন 4 ঘন্টা পড়ছে, একদিন পড়েই নাই, ওরকম হবে না, ঠিক আছে? এই দেখো, পল্লীকবি, উত্তর হবে কি? জসিমউদ্দিন। এই প্রশ্নটা কই থেকে এসছে? এটাও কিন্তু বাংলা প্রথম পত্র থেকে এসছে। কই থেকে এসছে? বাংলা প্রথম পত্র থেকে। কারণ কি, এই যে পল্লীকবি জসিমউদ্দিনের আমরা কথা কই থেকে শুনছি? কথা শুনছি হচ্ছে কবি পরিস্থিতি বা লেখক পরিস্থিতি থেকে। লেখক পরিস্থিতি কই থাকে? গদ্য বা পদ্য, তাই না? এই জন্য বাংলা প্রথম পত্রের যে আমাদের লেখক পরিস্থিতি আছে, কবি পরিস্থিতি আছে, এগুলো কি অনেক ভালোভাবে পড়তে হবে। তারপরে প্রশ্ন দেখো, এই তোমরা কি টায়ার্ড হয়ে গেছো? সবাই বলো তো দেখি, যেহেতু রমজান মাস, টায়ার্ড হয়ে গেলে ক্লাস শেষ করে দেবো। সবাই টায়ার্ড হয়ে গেছে নাকি বলো? আরে কেউ স্ট্রোক করবে না। আরে যখন ভার্সিটির নেশা মাথায় ঢুকবে রে, তখন তোদের এই স্ট্রোক টিস্ট্রোক মাথায় আসবে না। টায়ার্ড হয়ে গেছো নাকি তাই বলো। টায়ার্ড হয়ে গেলে আমি ক্লাস নিব না, চলে যাব। টায়ার্ড হয়ে গেছো নাকি বলো। যদি টায়ার্ড হয়ে যাও তাহলে ক্লাস নিব না, চলে যাব, শেষ করে দিব। বলো ভাই, অনেকগুলো অ্যান্সার দিছে তো নাম বললো না। এই নুসরাত জান ভাই, সরি, আমি এক্সট্রিমলি সরি, আমার তোমার এর সামনে পড়ে নাই ভাই। তারপর একটা অ্যান্সার দেবো দেখি। বুকের ভিতর দারুণ ঝড়, বুক পেতেছি গুলিকর। বুকের ভিতর দারুণ ঝড়, বুক পেতেছি গুলিকর। এই স্লোগানটা কিন্তু খুব ফেমাস একটা স্লোগান। যারা জুলাই আন্দোলন করেছো, জুলাইয়ে যারা আন্দোলনের রাজপথে ছিল, তারা এটা খুব ভালো করে জানবা। এইভাবে দাঁড়িয়ে বলেছিল, বুকের ভিতর দারুণ ঝড়, বুক পেতেছি গুলিকর, বলেছিল না? এই যে স্লোগানটা, এটা কোন ধরনের শব্দ? এই শব্দটা, এটা হচ্ছে যৌগিক শব্দ। দেখো, যখন এক বা একাধিক স্বাধীন সরল বাক্য বা জটিল বাক্য, বাক্য জোড়, হাইপেন অথবা কমা দ্বারা একটির সাথে আর একটি যুক্ত থাকে, তখন সেটাকে আমরা কি বলি? যৌগিক শব্দ বলি। কি বলি? যৌগিক শব্দ বলি। তারপরে প্রশ্ন, কোন শব্দে আদিক্ষ অর্থে পরা ব্যবহৃত হয়েছে? কি ব্যবহৃত হয়েছে? পরা ব্যবহৃত হয়েছে। এখানে পরা কি? পরা একটি উপসর্গ। এখন আসো ভাই, উপসর্গ কাকে বলে? যেমন ধরো লিখলাম কাল, কি লিখলাম? কাল। কালের আগে কি বসালাম? আ। কারণ কাল বলতে কি বোঝায়? যে আগামীকাল বা গতকাল বা সময়কে বোঝায়। এই যে আমি আ বসাই দিছি, আকাল মানে কি? দূর সময়, খারাপ সময়। হ্যাঁ, এই যে যেসব শব্দের আগে নতুন কোন একটা শব্দ বসে, ছোট একটি শব্দ বসে, ওই শব্দের অর্থ পরিবর্তন করে ফেলে, ওই নতুন শব্দকে কি আমরা কি বলি? উপসর্গ বলি। উপসর্গ কোথায় বসে? আগে। তোমরা ইংলিশে খালেদ ভাই পড়ায় না প্রিফিক্স, সাফিক্স, প্রিফিক্স? এই যে সেই প্রিফিক্সের বাংলা ভার্সন কি? উপসর্গ। এখন আসো দেখো, কোন শব্দে আদিক্ষ অর্থে পরা উপসর্গ ব্যবহৃত হয়েছে? পরাধীন হবে না, পরাধীন হবে না, পরামর্শ হবে না। পরামর্শ হচ্ছে সম্যক অর্থে ব্যবহৃত হয়। কি অর্থে? সম্যক অর্থে। পরাগায়ন হবে না, পরাগায়ন হচ্ছে হস্তান্তর অর্থে, একজনের থেকে আরেকজনে যায়। এই যে ফুলে যে ভ্রমর বসে না, এক ফুল থেকে আরেক ফুলে যায়, এক ফুলের কেশর আরেক ফুলে যায়, এটা হচ্ছে হস্তান্তর, এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। তাহলে এটাও হবে না। উত্তর কি? পরাক্রান্ত। আরেকটা ট্রিক্স বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন দাগানোর ক্ষেত্রে যখন তোমরা উত্তর করবা, এই যে বাকি তিনটা যে তিনটা হয় নাই, এই তিনটা বাদ দেওয়া যাবে না ভাই। এই তিনটা কেন হয় নাই, এইটা যদি তুমি জানতে পারো, তাহলে এইটা তোমার অটোমেটিক্যালি হবে। বুঝতে পেরেছো?
ধরো এইটা হয় নাই, এইটা হয় না, এইটা হয় না, এই যখন কেন হয় না এটা জানবা, তখন এইটা তোমার কি হবে, অটোমেটিক্যালি হবে। 12 রে কমেন্ট করেছে কে? এটা খান কমেন্ট করেছে যে জামান খান হয়েছে। তুমি ঢাকাতে ছিলা? তুমি কি আন্দোলনে গিয়েছিলে? সাইমা কি আন্দোলনে গিয়েছিলে তুমি? এবার দেখো কোন শব্দগুচ্ছ শুদ্ধ, কোন শব্দগুচ্ছ কি শুদ্ধ। সব থেকে টাফ একটা টপিক হচ্ছে অ্যাডমিশনের ক্ষেত্রে এই যে বানান। বানান একটু আগেই তো তোমাদের বললাম যে কোনটা সঠিক এটা জানার সব থেকে ভালো উপায় কি, যেগুলো ভুল আগে সেগুলো খুঁজে বের করো। এখন দেখো এখানে ভুল কি কি আছে, দেখো তো ভাই ভুল কোনটা কোনটা আছে এখানে। উত্তর কি হবে বলো তো? 13-র উত্তর কি হবে? মুমতাহানা মুন্নি 12 রে, এত পরে উত্তর দিচ্ছ কেন? দেখো 13-র উত্তর হচ্ছে এটা ভুল, অধিকারিণী বানানটা এখানে ভুল আছে, তার মানে এটা হবে না। এই যে যশোলাভ বানানটা ভুল আছে, এটাও হবে না। মরুদ্যান এই বানানটা ভুল আছে, এটাও হবে না। তাহলে উত্তর কি? অহরাজ্য বানান ঠিক আছে, স্বায়ত্তশাসন বানান ঠিক আছে, ভূদর্শী ঠিক আছে। উত্তর হবে ডি নাম্বার। বুঝতে পেরেছো? ভাইয়া টায়ার্ড, আর 2টা প্রশ্ন বাকি আছে আপু, তারপরে ক্লাস শেষ করে দিব। ছুটি দিবেন না ভাই? আরে ভাই ছুটি দিব, আর 2টা প্রশ্ন বাকি। এত তাড়াতাড়ি টায়ার্ড হলে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমাদের জন্য কষ্ট হয়ে যাবে। এখন থেকে প্রিপারেশন নাও। তোমার ভাইয়া সারাদিন রোজা ছিল, এখন দাঁড়িয়ে ক্লাস নিচ্ছে। তোমরা তো বসে ক্লাস করছো, আমি তো দাঁড়িয়ে ক্লাস দিচ্ছি, আমার তো আরো বেশি কষ্ট হচ্ছে। তারপরে প্রশ্ন দেখো, বিদ্রোহী কবিতায় কোন নাম নেই? এই যে বিদ্রোহী কবিতা, কি কবিতা? বিদ্রোহী কবিতা। বিদ্রোহী কবিতায় কোন নাম নেই? এখন কোন নাম নেই তুমি যদি এটা খুঁজে বের করতে চাও তাহলে তোমার কি করতে হবে? বিদ্রোহী কবিতার যে ক্যারেক্টার গুলো আছে, যে নামগুলো আছে, কাজী নজরুল ইসলাম যে নামগুলো নিয়েছে সেগুলোর সাথে আমাদের পরিস্থিতি থাকতে হবে, তাই না? আফরোজা কমেন্ট করেছে ডি হয়েছে, শিনুর কমেন্ট হচ্ছে, জান্নাতুল মাওয়া তোমার কমেন্ট ভুল হয়েছে 12 রে। এই ফা বলো কেন? বেদ্যপ ব্যাককল ফা বলো কেন? টায়ার্ড হয়ে গেছো নাকি তুমি? দেখো বিদ্রোহী কবিতায় কোন নাম নেই? চেঙ্গিস খা অবশ্যই আছে। পরশুরাম, পরশুরামের কাঠের কুঠার আছে। আমি ইসরাফিল আছে, হাতে সিংহার কথা বলেছে, বলেছে না? কোন নাম নেই? নাম নাই হচ্ছে এই যে তুগলক খায়ের নাম নেই। কার নাম নাই? তুগলক খায়ের নাম নেই। বুঝতে পেরেছো? লাস্ট প্রশ্ন, আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন দেখো, কি গ্লোসারি, কি শব্দ? গ্লোসারি শব্দের বাংলা পরিভাষা কোনটি? দেখি কে পারে। লাস্ট লাস্ট কে পারবে দেখি, গ্লোসারি শব্দের বাংলা পরিভাষা কোনটি? এই যে আফরোজা বর্ষা বি বলেছে, সুমাইয়া আক্তার খ, সাজ্জাদ হাসান ডি, হাসান বি। এই সাজ্জাদ তোমার উত্তরটা হয় নাই ভাইয়া। তারপর দেখো গ্লোসারি শব্দের অর্থ কি? এই দেখছো এখান থেকে আবার বিরচন থেকে প্রশ্ন চলে আসছে। কি থেকে আসছে? বিরচন থেকে প্রশ্ন চলে আসছে, বিরচন থেকে আবার প্রশ্ন। গ্লোসারি শব্দের অর্থ কি? গ্লোসারি শব্দের অর্থ কি? কে কে পারবা দেখো তো? অ্যান্সার দিলেও রিপ্লাই পাচ্ছি না। আরে ভাই জামান খান তোমার, আমার তো সামনে আসছে না ভাই, সামনে আসলে তো আমি রিপ্লাই দিতাম। দেখো গ্লোসারি শব্দের অর্থ কি? কেউ পারবা নাকি? পরিশিষ্ট হবে না, গ্রন্থপঞ্জি হবে না, উত্তর কি হবে? নির্ঘণ্ট। উত্তর কি হবে? নির্ঘণ্ট। সবাই বুঝতে পেরেছো? সবাই বুঝতে পেরেছো? উত্তর কি হবে? 15। এই গ্লোসারি 15 এ না রে বর্ষা, গ্লোসারি, গ্লোসারি বলে না, গ্লোসারি সব হচ্ছে মুদির দোকান, কিন্তু এটা হচ্ছে গ্লোসারি। গ্লোসারি হচ্ছে নির্ঘণ্ট, মুদির দোকান না রে গাধা, মুদির দোকান না। এইটাই তো ফ্যাক্ট। দেখছো 90% ছেলেবেলে মুদির দোকান বলবে, কারণ কি? তারা বলছে গ্লোসারি। এটা কি? গ্লোসারি, এল আছে দেখো, এল আছে। গ্লোসারি, গ্লোসারি অর্থ কি? নির্ঘণ্ট। ফৌজিয়া তোমাদের সবার উত্তর ভুল হয়েছে ভাই, উত্তর হবে হচ্ছে নির্ঘণ্ট। গ্লোসারি অর্থ মুদির দোকান, আর গ্লোসারি অর্থ হচ্ছে নির্ঘণ্ট। বুঝতে পেরেছো সবাই? আজকে এই পর্যন্ত। এখন কার কি প্রশ্ন আছে বলো দেখি, কার কি প্রশ্ন আছে বলো, কার কি প্রশ্ন আছে বলো। ভাইয়া আপনার পড়ানোর স্পিড, ভাই তোমরা অনেক টায়ার্ড হয়ে যাচ্ছ, আমি কি করব? আমার সামনে আরো বেশি ভালো করে পড়াতে হবে, কারণ তোমরা খুব বেশি টায়ার্ড হয়ে যাচ্ছ। তোমাদেরকে বলবো এই টায়ার্ড যাতে না হয়, টায়ার্ড যাতে না হও, এই জন্য আগে ভাগে সময় নিয়ে 7 মাস সময় আছে, দ্রুত ভর্তি হও, একসাথে পড়াশোনা করব, তোমাদেরকে বোঝাবো, তোমরা বুঝবা, ভালো করে পড়াশোনা করবা। ভাইয়া ছুটি নাকি? হ্যাঁ ছুটি। এখন আমাদের যে অ্যাডমিশন, প্রি অ্যাডমিশন ব্যাচে ভর্তি চলছে, তোমরা কে কে ভর্তি হয়েছে আমাকে জানাও তো, আর দ্রুত ভর্তি হয়ে যাও ভাই। অ্যাডমিশন শেষ হলে, ডিসকাউন্ট শেষ হলে তোমারও লস, পাশাপাশি তোমার একদিক থেকে তো টাকা লস হবে, এবং কি হবে? তোমরা পরীক্ষায় প্রিপারেশনে অন্যদের থেকে পিছিয়ে পড়বা। বুঝতে পেরেছো?
না, লতে পড়তে হলে বেশি কিছু পড়তে হয় না, সব সেমই পড়া, শুধু তোমার জন্য আগের দিকে থাকতে হবে, বুঝতে পারছো? গদ্য পদ্য কেমনে পড়বো ভাই, সামনের ক্লাসে আমি গদ্য পদ্য শুরু করব, এই জন্য তোমাদেরকে এই নিয়ে টেন্স হওয়ার কিছু নাই, গদ্য পদ্য সামনের ক্লাসেই শুরু হয়ে যাবে। 15 নম্বরটা পারো নাই, 15 নম্বরটার পিডিএফ আমি দিয়ে দেবো, সবাই বুঝতে পেরেছো? দেখো তো, ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে সামনের ক্লাসে, আর দ্রুত ভর্তি হয়ে যাও। ভর্তি হলে তোমাদের সাথে নিয়মিত আমার বিভিন্ন ক্লাসে দেখা হবে, তোমাদের বিভিন্ন গাইডলাইন, বিভিন্ন প্রশ্ন সলভ এবং ব্যাকরণ তো আছে, গদ্য পদ্য সবগুলো চেষ্টা করবো আমি যতটুকু জানি খুব ভালোভাবে তোমাদের সামনে প্রেজেন্ট করার। আমি চাই আমার ভাই আপুরা যাতে আমার ক্যাম্পাসে এসে টিএসসিতে আমার সাথে আড্ডা দিতে পারে, বুঝতে পেরেছো? দেখা হচ্ছে সামনের ক্লাসে। কমেন্ট দেখবো ইনশাল্লাহ, সামনের ক্লাসগুলো থেকে কমেন্ট দেখবো, তোমার সাথে অনেকগুলো ক্লাস পাবা তুমি মুমতাহানা মুন্নি, সামনের ক্লাসে দেখা হবে। তুমি কমেন্ট করছো অনেকগুলো, আমি দেখেছি। ভাইয়া আমি তো ডিইউতে এক্সাম দিব না, তো ক্লাস করা উচিত? অবশ্যই উচিত। তোমার এইচএসসিতে তোমার ভালো করা লাগবে না, তুমি ডিইউতে এক্সাম না দিলে? দেখো, যেমন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি, আমি চট্টগ্রাম ইউনিভার্সিটি চান্স পেয়েছি, আমি আরইউতে চান্স পেয়েছি, আমি গুচ্ছে চান্স পেয়েছি, আমি বিউপিতে চান্স পেয়েছি, আমি যেখানে যেখানে দিয়েছিলাম সব জায়গায় হয়েছে। হ্যাঁ, আমার কিন্তু প্রিপারেশন ছিল এক জায়গায়, ডিইউ এর। তুমি যখন ডিইউ কেন্দ্রিক প্রিপারেশন নিবা ভাই, তোমার বই তো তুমি সব গিলে খেয়ে ফেলবা, তাই না? বই যখন গিলে খেয়ে ফেলবা, তার মানে যে কোনো বিশ্ববিদ্যালয়ে তোমার চান্স হয়ে যাবে। আর কারো প্রশ্ন আছে? আর ভাই পড়া সম্পর্কে নেই, কিন্তু এখন যে কার্টুনটা দিচ্ছেন এই কার্টুনটা কিসের? এই কার্টুনটা ভাই কিসের জানি না, আমি খুব ফানি মনে হয়েছে, আমি তোমাদেরকে দিছি। তোমরা যদি অযথা কোনো প্রশ্ন করো ঠাস করে গুলি করে দিব, এই জন্য এটা দিয়া। বুঝতে পেরেছো? তা দেখা হচ্ছে সামনের ক্লাসে, এবং সামনের ক্লাসে দেখা হওয়ার জন্য খুব দ্রুতই প্রি অ্যাডমিশন ব্যাচে ভর্তি হয়ে যাও, কারণ তোমার অনেক বন্ধুরা অনেক বেশি এগিয়ে গিয়েছে, এবং আমি চাই তোমরাও স্রোতের সাথে গা না ভাসিয়ে স্রোতের বিপরীতে গিয়ে আরো বেশি ভালো প্রিপারেশন নাও। ততক্ষণ নিজের খেয়াল রাখো, এবং যার যার ঈদের সালামি লাগবে আমার সাথে যোগাযোগ করো, ঠিক আছে? আল্লাহ হাফেজ।